আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে মায়া ছড়ানোর এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের সামনে আমি আনোয়ারুল কবির হাজির হলাম 41তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাস, আমাদের বিষয় হলো গাণিতিক যুক্তি এবং আমাদের আজকে হলো লেকচার 3। আমাদের টপিক হলো শতকরা। আজকে আবার আপনাদের তো শতকরা হিসাব নিকাশ নিয়ে আজকে আমাদের ক্লাস। শতকরা যদি আমরা বলি যে কোনো রিক্রুটমেন্ট টেস্টের জন্য, জব রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য এবং আরো অনেক পরীক্ষার জন্য আসলে শতকরার কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষার জন্য না, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের হিসাব নিকাশে, আমাদের লাভ ক্ষতির হিসাবে, আমাদের যে কোনো প্রবৃদ্ধির হিসাবে, যে কোনো ডেটা ক্ষেত্রে, ডেটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এবং বুঝার ক্ষেত্রে শতকরার এই হিসাব নিকাশ, শতকরার কনসেপ্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো শতকরার যেই প্রয়োগ, এটার যে টোটাল রেঞ্জটা, এটা বিশাল একটা জগৎ, মোটামুটি বড় একটা জগৎ। তো আজকে আমরা এই জগতের একটা মূল্যবান বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করব, শতকরা হিসাব নিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে। যে ফাউন্ডেশনটা আমরা তৈরি করে ফেললে আমরা এটার উপর ইমারত নির্মাণ করতে পারবো। অনেক সময় দেখা যায় আমাদের ফাউন্ডেশন স্ট্রং না থাকার কারণে আমরা অনেক কিছুতে আমরা বেশি দূর যেতে পারি না। তো আজকে আমরা অনেক দিকে টাচ করব, কিন্তু আমাদের সবকিছু হবে ফাউন্ডেশনকে লক্ষ্য করে। তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। শতকরার উপর এটাই আমাদের শেষ ক্লাস নয়, আরো ক্লাস চলবে। তো আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার অডিয়েন্সকে, আমার ক্লাসকে অনুরোধ করব যে আপনারা প্লিজ দয়া করে আপনারা ক্লাসটা শেয়ার করেন আপনাদের প্রোফাইলে, আপনাদের গ্রুপে এবং অন্যান্য পেজে, যেগুলো রিলেভেন্ট পেজে আপনারা শেয়ার করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডাররা বাংলাদেশের পরিচালনার জন্য অত্যন্ত অপরিহার্য। এই পেশায়, এই সেবায় যত বেশি মেধাবী এবং পরিশ্রমীরা আসবেন, তত ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে। কিন্তু আমাদের যে আয়োজন, সেটা হচ্ছে এই যে অত্যন্ত প্রয়োজনীয় যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন বা টোটাল যে জগৎটা, এটার জন্য যে আমাদের নাগরিকদের পক্ষ থেকে নাগরিকরা যেন এখানে আসতে পারে, মানে এই সেবায় দক্ষরা, মেধাবীরা যেন আসতে পারে, এটার জন্য নাগরিকদের পক্ষ থেকে একটা মানে আয়োজন আমরা করেছি। আপনারা জানেন এটা আমরা কোনো বিনামূল্যে চালাচ্ছি। এটা আপনারা জানেন অনেকটা এটা বিনামূল্যে একটা সেবা প্রদান। তো এই সেবার অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের হাতটা বাড়িয়ে দেন, মায়া ছড়ান, যে আরেকজন যেন ঠিক মতো প্রস্তুতি নিতে পারে, এটার দ্বারা বেনিফিটেড হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো ক্লাসটা শেয়ার করেন। তো আমার নাম আনোয়ারুল কবির। এখানে আমার নাম আছে, আমার পড়াশোনা কোথা থেকে এবং আমি দেখতে কেমন, আর ডান পাশে আসছে আমি কি করি। আজকে আমাদের আলোচনায় থাকবে শতকরা বা শতাংশ কি। এর মধ্যে আমরা যে জিনিসগুলো নিয়ে আসবো সেটা হলো শতকরার ধারণার উৎপত্তি কোথা থেকে, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের সাথে শতাংশের সম্পর্ক কি, ভগ্নাংশ বা অনুপাতকে, আসলে অনুপাত একরকম ভগ্নাংশ, যেমন 3:4, এটাকে আমরা বলতে পারি 4/3। তো অনুপাত বা ভগ্নাংশকে কিভাবে শতাংশে প্রকাশ করতে হয়, শতাংশকে কিভাবে ভগ্নাংশ বা অনুপাতে প্রকাশ করতে হয়, অর্থাৎ এটা একটার উল্টা,
এই দুইটা একটা একটার সাথে সম্পর্কিত, একটা একটা উল্টা। দেন আমরা যাব শতকরার প্রয়োগে, শতকরার ধারণা যে প্রয়োগ তার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা বিশেষ জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমরা আলোচনা করব। শতাংশ বের করার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। একাধিক শতকরা পরিবর্তনের পর চূড়ান্ত মান থেকে আদিমান বের করার পদ্ধতি, এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব। শতকরা পরিবর্তনের পরে আবার পূর্বের অবস্থায় ফিরে পাওয়া, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা আলোচনা করব। এবং একাধিক শতকরা পরিবর্তনের ফলে শতকরা মোট পরিবর্তন কত হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে এছাড়া আমরা আলোচনা করব ভ্যান ডায়াগ্রাম বা ভ্যান চিত্র। আশা করি আপনারা আমার স্লাইডের নিচের অংশটা দেখতে পাচ্ছেন, যেটা এটাকে মনে হয় পিঙ্ক কালার বলা হয়। তো আমরা শতাংশ বুঝার আগে যে জিনিসগুলো আমাদের একটু চিন্তা করা দরকার, একটু ওই যে বললাম ফাউন্ডেশন, আসলে ফাউন্ডেশন যত স্ট্রং হবে, হ্যাঁ আমরা তো থাকি একটা ইমারতের মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে, কিন্তু ওই বিল্ডিংটা মানে মজবুত করতে হলে, টেকসই করতে হলে, হ্যাঁ, এবং এটাকে সুউচ্চ করতে গেলে, এটাকে প্রশস্ত করতে গেলে ফাউন্ডেশন স্ট্রং হতে হয়। তো এই জন্য আমরা ফাউন্ডেশন মধ্যে কিন্তু আমরা থাকি না, এটার প্র্যাকটিক্যাল ইউটিলিটি কিন্তু নাই, কিন্তু মানে এটার উপরেই দাঁড়িয়ে থাকে যে আমরা যে জিনিসটা চাই সেটার উপরে। তো এই শতকরা বুঝার আগে আমাদের প্রশ্ন, মানে একটা যেখান থেকে আমরা শতকরাকে রিলেট করব, ডিমের দাম প্রতি হালি 36 টাকা, এটা একটা তথ্য। তাহলে প্রতি ডজন কত? প্রতি ডজন কত? প্রতি ডজন কত? তাহলে আপনারা বলেন। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে প্রতি কুড়ি কত? প্রতি শ কত? প্রতি কুড়ি কত? প্রতি শ কত? হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছেন যে এটা অফ টপিক, উনি নিজেই বলেছেন, কেউ কি বলবেন একটা ক্লাস করতে কত এমবি লাগে? বাড়ি যাব, সেখানে ওয়াইফাই ফ্যাসিলিটি নাই। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেউ ওনাকে পরবর্তীতে হেল্প করেন, ওনার প্রশ্নটা অ্যাড্রেস করবেন। খুবই গুরুত্বপূর্ণ। আসলে খরচ তো সবখানে হয়, ফিজিক্যালি আপনি যখন কোনো প্রতিষ্ঠানে ক্লাস করতে যান সেখানে একটা যাতায়াত ভাড়া লাগে, আপনার ভর্তি ফি, ম্যাটেরিয়াল কস্ট, এগুলো ছাড়াও আপনার একটা যাতায়াত ভাড়া লাগে। তো আশা করি এটা আমাদের যাতায়াত ভাড়ার চেয়ে খুব বেশি হবে না। তো আপনারা ওনার পরবর্তীতে এটা একটু চেক করে প্লিজ ওই মায়া ছাড়ানোর অংশ হিসাবে আপনারা একটু ওনাকে হেল্প করবেন। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে ডিমের দাম প্রতি হালি 36 টাকা হলে প্রতি ডজন কত, প্রতি কুড়ি কত, প্রতি শ কত? আপনারা প্রশ্নটা খেয়াল করেন এবং সে অনুসারে আপনাদের কাছ থেকে আমি উত্তরটা চাই। শাকিলা আক্তার, আপনি লিখেছেন আপনি শুনতে পাচ্ছেন না, আমি বাকি অডিয়েন্সের কাছ থেকে একটু শুনতে চাই আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। শাকিলা আক্তার লিখেছেন যে তিনি শুনতে পাচ্ছেন না, বাকিদের কাছ থেকে আমি চাই আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, তো ডিমের হালি, প্রতি হালি দেখেন প্রতি হালি 36 টাকা, তাহলে প্রতি ডজনের দাম কত পড়বে? তাহলে আমরা বলবো প্রতি ডজনের দাম পড়বে, প্রতি হালির দাম, হালি মানে তো 4টা, তাহলে 4/36 যদি হয় তাহলে প্রতিটা দাম পড়বে 9, অর্থাৎ এই ভগ্নাংশের লব হরের 9 গুণ।
তাহলে প্রতি ডজন কত? এখন যদি আমরা ডজনের জন্য এখানে 12টা লিখি, 12টা, তাহলে এখানে আসলো আমরা 9 দ্বারা গুণ করলে 108। এরপরে 20-র জন্য 9কে যদি আমরা এখানে নিচে যদি 20 লিখে এটাকে যদি 9 দ্বারা গুণ করি আর পাবো 180। যদি আমরা শতে প্রকাশ করতে চাই তাহলে নিচে 100 লিখলে আমরা পেয়ে যাব উপরে 900। তাহলে ডিমের দাম, দেখেন আমরা দামটা কিভাবে বলছি, আমরা কিন্তু এই কথাগুলো আর বলবো না। দেখেন আমরা বলবো ডিমের দাম হচ্ছে 36 টাকা পার 4 টাকা, 36 পার 4, অর্থাৎ প্রতি হালি 36 প্রতি, আমি ওই যে প্রতি শতে শতকরার সাথে রিলেট করবে একটু পরে। ডিমের দাম প্রতি পিস যদি বলি তাহলে 9 টাকা, প্রতি ডজন যদি বলি তাহলে 108 টাকা। দেখেন এগুলা কিন্তু আমরা ব্যবহার করছি না, প্রতি ডজন, এটা প্রতিতে চলে গেছে, সংজ্ঞার মধ্যে চলে গেছে। প্রতি 20 যদি বলি বলবো 180 টাকা, এবং প্রতি শ যদি বলবো তাহলে বলবো 900 টাকা। আশা করি ধারণাটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আপনাদেরকে আমি যে জিনিসটার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো প্রতি ডজন, প্রতি 20, প্রতি শ। দেখেন একই জিনিসকে আমরা কত ভাবে প্রকাশ করছি। এটা হলো প্রতি হালি, এটা হলো প্রতি পিস, এটা হলো প্রতি ডজন, এটা হলো প্রতি 20, এটা হলো প্রতি শ। তো আমি যে জিনিসটার ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে প্রতি কথাটার সাথে, যেটার সাথে আমার শতকরা অত্যন্ত সম্পর্ক আছে। এখানে যেমন আমরা প্রতি শ ডিমের দাম 9 টাকা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটাকে 900% বলতে পারবো না। কেন? কারণ এটা হচ্ছে নিচে হচ্ছে সংখ্যা আর উপরে হচ্ছে টাকা। একই ইউনিট না হলে আমরা এটাকে পার্সেন্টে প্রকাশ করতে পারছি না। তাহলে শতকরার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো এটা মানে উপর নিচে যখন ভগ্নাংশ থাকবে তখন উপর নিচে একই সংখ্যা হওয়া, তখনই আমরা শতকরা প্রকাশ করতে পারবো। আচ্ছা, তো দেখি আমরা এরপরে আমাদের জন্য কি আলোচনা আমরা আছে এখানে। শতাংশ বলতে আমরা তাহলে কি বুঝি? শতাংশ বলতে আমরা কি বুঝি? তাহলে দেখেন শতাংশ, আমি আবারও একটু পিছনে চলে যেতে চাই। এটাকে বলি আমরা 1/3, তৃতীয়াংশ এই কথাটার দিকে। এটাকে বলি 2/3, এটাকে বলি 3/4, এটাকে বলি 2/5। তাহলে একইভাবে তৈরি হয়েছে শতাংশ। তাহলে শতাংশ জিনিসটা কি? এই যে 100, এখানে যদি এখন আমি 7 লিখি তাহলে এটা হবে 7%। দেখেন এটাই হচ্ছে 7%। শতাংশ এটা যেরকম 1/3, এটা যেরকম 2/3, এটা যেরকম 3/4, এটা যেরকম 2/5, এটা হলো 7%। এখন এটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড প্রকাশ, এই জন্য একটা চিহ্ন তৈরি করা হয়েছে। 100 এর ইংলিশে 100 এর 2টা জিরোকে এভাবে লিখে 1কে একটু তেসা করে দিয়ে এই শতাংশ চিহ্নটা তৈরি করা হয়েছে। ইংলিশে বলে পার্সেন্ট, ব্রিটিশ ইংলিশে এটা আলাদা শব্দ হিসাবে অক্সফোর্ড ডিকশনারিতে এন্ট্রি করা আছে, কিন্তু আমেরিকান ইংলিশে এবং যেটা বেশি প্রচলিত সেটাতে পার্সেন্টটা এক শব্দ। দেখেন এ সেন্ট মানে হলো শত, পার মানে হলো প্রতি, যার কারণে আজকে আমরা আগে প্রতি সাথে আমরা রিলেট করে আসছি। তাহলে আমরা বলতে পারি যে আসলে শতাংশ জিনিসটা কি। শতাংশ তাহলে আমরা বলবো শতাংশ হলো একটা ভগ্নাংশ। যেমন x%, যদি এখানে ভগ্নাংশে কোনো হরলব দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আসলে বোঝাচ্ছে 100 x, যার কারণে আমরা বলি 1%। ঠিক এখানে যদি আমরা বলি, আমরা যেভাবে বলি 3/5, আমরা এখানে যদি বলি 4/10, ঠিক এখানে বলি 1%। তাহলে আপনারা বুঝতে পারছেন যে শতাংশটা হলো আসলে একটা ভগ্নাংশ।
এমন ভগ্নাংশ যার হরটা লেখা হয় না, হরটা উজ্জ্বল রেখে হরটাকে চিহ্নের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ শতাংশ হলো ভগ্নাংশের একটা বিশেষ রকমের প্রকাশ। আশা করি আপনারা ধরতে পেরেছেন। এখন আপনাদের সালাম দেওয়ার দরকার নাই, সালাম আমি পেয়েছি এবং নিয়েছি। এখন শতাংশ বলতে কি বুঝি, এটা আমাদের পরবর্তী অংশ হলো, যেমন একটা প্রশ্ন যদি এমন হয় কোন গোত্রের প্রতি 12 জনে যদি 3 জন কোভিড-19 আক্রান্ত হয়, তাহলে প্রতি 12 জনে 3 জন কোভিড-19 আক্রান্ত, তাহলে প্রতি 20 জনে কতজন আক্রান্ত, এটা জাস্ট বুঝার জন্য। এবং পরবর্তী প্রশ্ন, প্রতি 100 জনে কতজন আক্রান্ত। তাহলে আগের মতোই আমাদের কাজটা দেখেন, আগেরটাকে আমরা পার্সেন্টে প্রকাশ করতে পারিনি ওই যে ডিমের অঙ্কটাতে, কিন্তু এখানে আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে 12 জনে 3 জন, 12 জনে 3 জন, এটার মানে হচ্ছে 4 জনে 1 জন। কাটাকাটি করলে 3 দ্বারা উপর নিচে কাটলে এটাকে এখন যদি 20 বানাইতে হয়, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে 5 দ্বারা গুণ করবেন। কিন্তু নিচে গুণ করলে তো হবে না, আপনাকে উপরেও গুণ করতে হবে 5 দ্বারা। তাহলে 5 দ্বারা গুণ করলেন, তাহলে আমরা বলবো এখানে দেখেন প্রতি 20 জনের মধ্যে 5 জন, প্রতি 20 জনে 5 জন। ঠিক একইভাবে আমরা এখানে এটাকে 25 দ্বারা গুণ করে আমরা পাবো যে প্রতি 100 জনে 25 জন, এবং এটাকে আমরা বলবো 25%। তাহলে আমরা কি বললাম, একটা গোত্রের বা কোনো জায়গার প্রতি 12 জনে যদি 3 জন কোভিড-19 আক্রান্ত হয়, তাহলে 20 জনে আক্রান্ত হলো 5 জন এবং 100 জন আক্রান্ত হলো 25 জন। এই যে 100 জনে 25 জন, জন জন কিন্তু দুইটাতেই আছে, উপরেও আছে নিচেও আছে, যার জন্য জনটা আলটিমেটলি আর থাকছে না, এবং এটাকে আমরা বলতে পারি 100 ভাগের 25 ভাগ, এবং এই জিনিসটাকে বলা হয় 25%। তাহলে এখন আশা করি আপনারা পার্সেন্টের একটু ইনসাইটটা পেয়েছেন। হ্যাঁ, পার্সেন্টের একটা অত্যন্ত প্রয়োজনীয় ইনসাইট। আমরা অনেক সময় দেখা যায় অনেক টেকনিক যেগুলো আমরা আসলে ভালো করে বুঝলে আমরা নিজেরাই তৈরি করতে পারতাম, সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয় আমাদের ফাউন্ডেশনটা দুর্বল থাকাতে। টেকনিক আপনি জানবেন না সেটা না, অন্য কেউ যদি 10টা টেকনিক জানবে, আপনি 12টা জানবেন, 15টা জানবেন, কিন্তু আপনার ফাউন্ডেশন হতে হবে খুবই স্ট্রং। আপনি বুঝবেন ভালো করে, বেসিকটা হতে হবে খুবই স্ট্রং। শুধু টেকনিক দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। হ্যাঁ, টেকনিক হলো পার্টিকুলার টাইপের কোশ্চেনের জন্য। এই জন্য আমরা তাহলে শতকরা কি বস্তু, আবারও আসলাম, শতকরা কি বস্তু। তাহলে আমরা আবারও বলছি x% মানে এটা 100 ভাগের x ভাগ, 100 ভাগের x ভাগ। তাহলে শতকরা হলো একটা ভগ্নাংশ। কোন ডেটাকে, সমজাতীয় ডেটাকে যদি একক ঠিক থাকে, যদি একক একই থাকে, একক একই থাকে, তাদেরকে যখন আমরা হরে 100 রেখে লবটাকে প্রকাশ করি, সেই অনুপাতে আমরা যদি, অর্থাৎ মানে আমরা যে এই যে x অনুপাত y, এই yটাকে যখনই আমরা 100 বানিয়ে দেব, এবং সে অনুসারে যখন আমরা এইটার এখানে পরিবর্তনটা করব, তখনই আমরা এটাকে বলবো শতাংশ। তাহলে শতকরা হলো একটা অনুপাত বা ভগ্নাংশ। তাহলে এই জিনিসগুলো আমরা ভালো করে বোঝার দরকার আছে। আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেটা হলো শতকরার উপর কিছু অত্যন্ত বেসিক কোয়েশ্চেন, সাম বেসিক কোয়েশ্চেন অন পার্সেন্টেজ। এখানে আমি এতক্ষণ বাংলায় ছিলাম, হঠাৎ করে আমি ইংলিশে লেখার কারণ হচ্ছে ইংলিশে আমাদেরকে একইভাবে অভ্যস্ত হইতে হবে। বিসিএস যেমন আমার জানা মতে 28 বিসিএস, এটার ম্যাথের কোয়েশ্চেনগুলো কিন্তু ইংলিশে হয়েছিল। এই জন্য ইংলিশের টার্মগুলোর সাথেও কিন্তু আমাদের খুব ভালোভাবে পরিচিত হওয়া দরকার। তো আমাদের এই বেসিক কোয়েশ্চেনের মধ্যে আমাদের প্রথম কোয়েশ্চেন, এটা দেখেন ফ্র্যাকশন লিখেছি, শতাংশ কিন্তু লিখিনি। এখানে শতাংশ হবে না, এটা হবে অংশ। আমার প্রথম কোয়েশ্চেনটাতে এটা হবে অংশ। আশা করি ধরতে পেরেছেন। হ্যাঁ, কিছু প্রিন্টিং মিস্টেক থাকাকে আমি সুবিধাজনক মনে করি, কারণ তাতে অডিয়েন্সের মনোযোগ বাড়ে। তাহলে হোয়াট ফ্র্যাকশন অফ এক্স ইজ ওয়াই, আমি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে চাই।
আমি এই প্রশ্নের উত্তর, আমি এই প্রশ্নের, হ্যাঁ নিরুপম বিশ্বাস আপনি ঠিক বলেছেন, যথার্থ বলেছেন, শতকরা মূলত একটা অনুপাত বা ভগ্নাংশ। আনারুল ইসলাম আপনি ঠিক বলেছেন। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো এখন যে হোয়াট ফ্র্যাকশন অফ এক্স ইজ ওয়াই। বাংলা করলে হয় এক্স এর কত অংশ ওয়াই। এক্স এর কত অংশ ওয়াই। আপনাদের দেখার সুবিধার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা মোবাইলটা এইভাবে ধরবেন, ল্যান্ডস্কেপে ধরবেন, এটাকে বলে ল্যান্ডস্কেপ, এই পোর্ট্রেটে ধরবেন না। হ্যাঁ, পোর্ট্রেটে ধরবেন না, আপনারা ল্যান্ডস্কেপে ধরবেন। আমাকে কোনো কিছু জানানোর দরকার হলে বা কাউকে কিছু লেখার দরকার হলে, কমেন্ট লেখার দরকার হলে শুধুমাত্র তখনই আপনি পোর্ট্রেটে যাবেন, এভাবে যাবেন। আর ক্লাস যখন আপনি করবেন তখন এইভাবে যাবেন। তো যাই হোক, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ এক্স ইজ ওয়াই। তাহলে দেখেন এক্স এর কত অংশ ওয়াই, কার? এক্স এর। এই এরটাকে আমরা ভালো করে বুঝি। দেখেন এখানে বলি 3/2 বা 3/2। দেখেন 3 এরটা কিন্তু এখানে। তাহলে এখানে আমরা বলতে পারি যে অফের সাথে যেটা আছে, অফের অবজেক্ট যেটা আপনারা প্রিপারেশন অবজেক্ট আপনারা পড়েন, হ্যাঁ, অথবা এর সাথে যেটা আছে সেটা, এর সাথে যেটা সংযুক্ত বা অফের অবজেক্ট হিসাবে যেটা আছে সেটা আমাদের লবে যাবে। তাহলে ফ্র্যাকশন করলে এখানে আমরা বলবো এক্স ভাগের ওয়াই, এক্স ভাগের ওয়াই। গুড, আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। তাহলে এখন আসেন একই জিনিস, শুধু এখন শব্দটা চেঞ্জ করে দেবো। ফ্র্যাকশনকে আমি এখন যদি পার্সেন্ট বানিয়ে দিই, হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। আমাদের এইবারের কোয়েশ্চেন হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। আমি আপনাদের কাছ থেকে এবার অ্যান্সারটা চাই, এবার সবার কাছ থেকে আমি অ্যান্সারটা চাই। হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। হ্যাঁ, হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। আশা করি আপনারা পেয়েছেন কোশ্চেনটা। আমি ঝটপট আপনারা অ্যান্সারটা লিখে ফেলেন। আমরা এতক্ষণ বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমরা অনেক সময় ইগনোর করার কারণে শতকরা নিয়ে আমরা যথেষ্ট ইফেক্টিভলি কাজ করতে পারি না। হোয়াট পার্সেন্ট অফ এক্স বলা হয়েছে। সো দেবাশিস দাস ভাইয়া, আপনার কি একটু ভুল হয়েছে কিনা আপনি আবার চেক করেন। দেবাশিস দাস ভাই, আপনাকে বলছি আপনি একটু আবার চেক করেন। জামাল, আপনিও আরেকবার দেখেন। জামাল হাজারি, আপনি দেখেন। তাহেরা ফেরদৌস শাপলা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অ্যান্সার কারেক্ট। জামিরুল ইসলাম, এটা মনে হয়নি। তারপর রাহাত হোসাইন, আপনি ঠিক আছেন। সুমি আখতার, না ভাইয়া হয়নি। আমাদের বেসিকটা এই জন্য স্ট্রং করার কথা আমি বলি, এই জন্য টেকনিক দিয়ে, টেকনিক পরে আগে ফাউন্ডেশন, টেকনিক পরে আগে ফাউন্ডেশন। হ্যাঁ, আগে ফাউন্ডেশন। ভেরি গুড। শারমিন আখতার এবং সহ আরো অনেকে বলেছেন, আরো অনেকে বলছেন, অনেকের অ্যান্সার কারেক্ট হচ্ছে। ভেরি গুড। দেখেন কাজটা আগের মতোই। আপনি এই যে আগের ফ্র্যাকশনটা আছে এক্স এর কত অংশ বা অফ এক্স, এখানে এক্সটা নিচে যাবে, ওয়াইটা উপরে যাবে, আগের মতোই যেভাবে ফ্র্যাকশন করেন ঠিক সেভাবে করবেন, এবং পার্সেন্টে প্রকাশ করার জন্য এটা আসবে, যার জন্য আমাদের রেজাল্ট হওয়া উচিত। এখানে কিন্তু আলটিমেটলি আমাদের পার্সেন্ট সাইন চলে এসছে। 100y/x%, মানে পার্সেন্টটা পুরাটাকে বুঝাচ্ছে। তো আশা করি এটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন আমরা কি, এইবার আমাদের সর্বশেষ প্রশ্ন। তার আগে আমি একটু স্লাইডটা এটা মুছে দিই। আমাদের এই স্লাইডের সর্বশেষ প্রশ্ন আমি, হ্যাঁ এটা, তাহলে এই স্লাইডের সর্বশেষ প্রশ্ন, হোয়াট পার্সেন্ট অফ 50 ইজ 1.5। হোয়াট পার্সেন্ট অফ 50 ইজ 1.5। হ্যাঁ, হোয়াট পার্সেন্ট অফ 50 ইজ 1.5, এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, হোয়াট পার্সেন্ট অফ 50 ইজ 1.5। তাহলে দেখেন আপনারা ঝটপট অ্যান্সার করে ফেলেন, ঝটপট করে ফেলেন, অ্যান্সারটা ঝটপট করে ফেলেন।
তাহলে অফ 50 বাংলায় হলো 50 এর, ইংলিশ হলো অফ 50। তাহলে বলেন 50 কোথায় যাবে, উপরে নাকি নিচে? নিশ্চয়ই নিচে। আর এখানে 1.5 কে পার্সেন্টে প্রকাশ করতে হবে। 1.5 ইন্টু 100%, এটা লিখেছি 100%। তাহলে ইন্টু 100%। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 এবং 2 কাটলে 100 কাটলে 2 হয়, মাল্টিপ্লাই বা গুণ করলে আমাদের 3% এসে যায়। তাহলে আমাদের রেজাল্ট কত? এটা 3%। 3%। ভেরি গুড, আপনারা অনেকেই কারেক্ট অ্যান্সার করেছেন। ভেরি গুড, স্বপন কারেক্ট অ্যান্সার করেছেন, ফয়সাল কারেক্ট হয়েছে, সাকলাইন আপনি তো পুরো এক্সপ্রেশনটা লিখে দিয়েছেন। ভেরি গুড, ধন্যবাদ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা আমাদের ঠিক আছে। আমরা তাহলে এটার অ্যান্সারটা দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। আমরা তো 3% পেয়েছিলাম, তাহলে আমরা বলবো আমাদের অ্যান্সার হচ্ছে বি। বি। তাহলে আমরা দেখি আমাদের পরবর্তী কোশ্চেনটা আমাদের জন্য কি রাখা হয়েছে। এখন এই যে আমরা দেখেন একটু আগে আমরা ফ্র্যাকশনে প্রকাশ করলাম, ফ্র্যাকশনকে আবার পার্সেন্টে প্রকাশ করলাম। এখন এই ফাউন্ডেশনটা তৈরি হওয়ার পরে আমরা এখন ফ্র্যাকশন টু পার্সেন্ট কনভার্সন এটা পারা দরকার। আমরা যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টে প্রকাশ করতে পারা দরকার। তাহলে যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টে প্রকাশ করব কিভাবে? ফর এক্সাম্পল এক্স ভাগের ওয়াই, এটা একটা ফ্র্যাকশন। যদি আমরা 100% দ্বারা গুণ করে ফেলি, যে ফলাফলটা আসবে সেটা পার্সেন্টে আসবে। তাহলে এক্স বাই এখানে এক্স ভাগের ওয়াই, এটা হলো ফ্র্যাকশন, এটা সমান হলো এটা। হ্যাঁ, তাহলে এইভাবে তাহলে আমরা এখন কাজটা করব এবং এটা আমরা নিজেরাই পারবো। যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টে প্রকাশ করা, এই কাজটা আমরা নিজেরাই পারবো। তাহলে আমি দেখি আমাদের পরবর্তী, এখন ফ্র্যাকশন টু নাম্বার টু পার্সেন্ট কনভার্সন, এটার অংশ হিসাবে এখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যেমন 8/1 সমান 8/1 ইন্টু 100%। তাহলে এটাকে যখন আপনারা কাটাকাটি করবেন, 8/1 ডেসিমালে প্রকাশ করলে এটা হয়, সো এটাও ইউজ করতে পারবেন। ডেসিমালে প্রকাশ করলে, আর এটাকে হিসাব করলে দেখবেন এটাই আসবে। ঠিক একইভাবে কথার কথা 8/5, এটাকে যদি আমরা ডেসিমাল করি 8/5 তাহলে দেখবেন এটাই আসছে। আর যদি আমরা এখানে রেখে 8/5 যদি আমরা পার্সেন্টে প্রকাশ করতে চাই, 8 যদি এটাকে আমরা পার্সেন্টে প্রকাশ করতে চাই, তাহলে আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। 100 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে 8/5 সমান 8/5 ইন্টু 100%। তাহলে আমরা পেয়ে যাব 62.5%, অর্থাৎ 62.5%। এখন এটা আমি দিয়েছি কেন? প্রথমত আমাদের এই কনভার্সনটা নিজেই পারা দরকার, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে এই জিনিসগুলো, এই ভ্যালুগুলো আমাদের জানা থাকা দরকার। আমার টার্গেট এখানে দুইটা, একটা হলো আপনি যেন এটা পারেন সেটা নিশ্চিত করা, এবং আরেকটা হলো এই ভ্যালুগুলো, এই যে এটা সমান এটা, এবং এই দুইটা থেকে যে আমরা এটাতে আসতে পারি, ঠিক 4/1 মানে এটা, এবং এখান থেকে যে আমরা এটাতে আসতে পারি ঠিক এটা, এবং এখান থেকে দুইটা থেকে যে আমরা এখানে আসতে পারি, এগুলা মুখস্থ করার জন্য আপনাদেরকে আমি বলবো মুখস্থ করে ফেলবেন। কিছু জিনিস মেমোরাইজ করে ফেললে, মেমোরিতে থাকলে, আমাদের হার্ড ডিস্কে যদি একদম যদি হার্ড ডিস্কটা খালি থাকে, তাহলে কিন্তু মানে খুব একটা আমরা সুবিধা করতে, মানে আমরা কাজ করতে পারবো না। আমাদের হার্ড ডিস্কে কিছু জিনিস রাখলে তাহলে আমরা দ্রুত কাজ করতে পারবো। তাহলে আমাদের বিসিএস এক্সাম বা রিক্রুটমেন্ট এক্সাম গুলোতে যেহেতু টাইম প্রেশার অত্যন্ত বেশি, এই জন্য কিছু জিনিস মনে থাকলে আপনি ভালো করতে পারবেন। কিন্তু মনে রাখার উপর আমরা যেরকম জোর দেব, আমরা বুঝার উপরেও সম পরিমাণে জোর দেব। কারণ না হয় ডিফিকাল্ট কোশ্চেন গুলো আপনি করতে পারবেন না, আর আলটিমেটলি বাস্তব জীবনে গিয়ে এগুলার অ্যাপ্লিকেশন আপনার দ্বারা হবে না। তো যার কারণে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ
যে আপনারা বুঝলেন কিভাবে হয় এবং কিভাবে আমরা কাজগুলো করতে পারি। তাহলে আমি এই স্লাইডটা ছাড়লাম। ঠিক একইভাবে আমি এখানে আরেকটা দিয়েছি, দেখেন এটা একইভাবে এখানে হলো 5 ভাগের 1, 5 ভাগের 2, 5 ভাগের 1 মানে 20%, 5 ভাগের 2 মানে 40%, 5 ভাগের 3 60%, 5 ভাগের 4 80%, 6 ভাগের 1 16 and 2/3%, 3 ভাগের 1 33 and 1/3%, 2 ভাগের 1 50%, 3 ভাগের 2 66 and 2/3%, এবং 6 ভাগের 5 এটা কিন্তু আবার এই যে হঠাৎ করে চলে আসলো কেন, এটা হলো আসলে 6 ভাগের 4, এটা হলো আসলে 6 ভাগের 3, এটা হলো 6 ভাগের 3, এটা হলো আসলে 6 ভাগের 2। তাহলে দেখেন স্টেপ গুলা কিন্তু একই থাকছে, এখানে হলো 20% করে বাড়ছে, আর এখানে দেখেন এটা 16 and 2/3 করে, অর্থাৎ 16 সমস্ত 3 ভাগের 2% করে বাড়ছে, অথবা ডেসিমালে বলতে হবে 16.67% করে বাড়ছে। তো এইগুলা খুব ভালো করে জানা থাকা দরকার। এটা আপনি আর কিছু না, 100% এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে, কিন্তু আমার কথা হলো এগুলা মেমোরাইজ করা, এটা মেমোরাইজ করানো আপনাকে দিয়ে। হ্যাঁ, এবং কিভাবে করতে হয় সেটা আমি ইতিমধ্যে আরেকবার বলেছি, আরেকবার বলি। এমডি নাইম আপনাকে বলছি, আপনার জন্য বলছি, এটা নে যেমন 5 ভাগের 1 এটা 20% এর সমান। কিভাবে 20% হলো? আপনি 5 ভাগের 1 কে যদি যখন পার্সেন্টে, আপনি যদি আগে থেকে আমার ক্লাসে আছে, যদি আপনি পরে জয়েন করে থাকেন তাহলে ওই অংশটা আবার দেখবেন, যে কোনো ফ্র্যাকশনকে যদি আমরা পার্সেন্টে প্রকাশ করতে হয় তাহলে ওই ফ্র্যাকশনকে 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কাটাকাটি করলে দেখেন 20%, তো যার কারণে আমি এখানে 20% লিখেছি। ঠিক একইভাবে প্রত্যেকটা ভগ্নাংশ একই রকম, এগুলাকে বাম পাশের ভগ্নাংশকে 100% দ্বারা গুণ করে ডান পাশের পার্সেন্টটা পেয়েছি, বাম পাশের ভগ্নাংশকে 100% দ্বারা গুণ করে ডান পাশের ভগ্নাংশ পেয়েছি। তাহলে আমি বলবো এটা আপনি বের করতে পারার অ্যাবিলিটি তৈরি করার সাথে সাথে মুখস্থ রাখা দরকার। তাহলে আপনারা এই অংশটা আবার দেখবেন, এটা মুখস্থ করার ব্যবস্থা করবেন, এটা নোট করে রাখবেন, এটা নামতার মতো মনে রাখার ব্যবস্থা, এবং আপনি যখন নিজের হাতে কিছু করবেন তাহলে আপনার এটা মনে থাকবেই। এবং আরেকটা আমার ফাইনাল চার্ট, এখানে একই রকম এই বাম পাশের ফ্র্যাকশন বা সংখ্যাকে আমি 100% দ্বারা গুণ করে আমি ডান পাশেরটা পাচ্ছি। আর ডেসিমালে প্রকাশ মানে এটা তো ভাগ করে দিলে ডেসিমালে প্রকাশ হয়ে যায়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আপনারা একটু পরেই দেখবেন। কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে আজকে আমরা কিছু কাজ করব। তাহলে এই জিনিসটা আপনাদেরকে আপাতত ডেলিভার করাই হলো আমার কাজ, মানে ডেলিভার করা আমার লক্ষ্য। এর পরবর্তীতে আমি আপনাদেরকে এটার উপর কিছু কোশ্চেন সলভ করাবো। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা টুল। আমি আবার একটু বলে দিচ্ছি এখানে একটু কি করেছি। যখন দেখেন 1 প্রথমটা, তারপর হলো 2 ভাগের 1, এখান থেকে খেয়াল করেন, তারপর হলো 1 1 করে নিচে বাড়ছে, 3 ভাগের 1, 3 ভাগের 4 ভাগের 1, 5 ভাগের 1, 6 ভাগের 1, 7 ভাগের 1, 9 ভাগের 1, 10 ভাগের 1, 11 ভাগের 1, প্রত্যেকটাকেই ডেসিমাল মানে হচ্ছে দশমিক। হ্যাঁ, মোবাশ্বেরা লিখন, ডেসিমাল মানে হলো দশমিক, এটা জানতে হবে। ডেসিমাল যেরকম ডেসিলিটার, হ্যাঁ, 10 ভাগের 1 দশমাংশ, ঠিক ডেসিমাল কথাটা ওইখান থেকে গেছে। হ্যাঁ, তাহলে আমি বাম পাশের ফ্র্যাকশন বা ভগ্নাংশকে আমি 100 দ্বারা গুণ করে আমি পার্সেন্ট পেয়েছি। বাম পাশের ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করে আমি ডান পাশেরটা পেয়েছি। আচ্ছা, তাহলে এটা গুরুত্বপূর্ণ। এখানে এটা দিয়ে ইনক্রিজ ডিক্রিজ খুব ভালো মতো করা যাবে। পরে দেখবেন কোন একটা অঙ্কে এরকম রঙিন, এই যে মানে দাঁড়ি এটার কথা একটু মনে রাখেন, এটা আসবে পরে। আমি এটা দিয়ে কিভাবে অঙ্কের মধ্যে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা এখন গেলাম আমাদের পরবর্তী আলোচনার পরবর্তী ধাপে। আমরা আমাদের পার্সেন্টের কিছু বেসিক আলোচনা আমরা শেষ করেছি। আমরা এখন শতকরা বা শতাংশ ধারণার কিছু প্রয়োগ আমরা করব। আপনার একটু নেটওয়ার্কের হয়তো প্রবলেম হতে পারে, আমার স্লাইড এখানে সর্বোচ্চ,
এবং পরবর্তী আপনারা আশা করি দেখবেন, ভালো নেটওয়ার্ক থেকে যখন দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এগুলা কিছু ফাউন্ডেশন জিনিস যেগুলো আমরা যেহেতু কাজ করি না, এগুলা প্রথম প্রথম কঠিন লাগবে, কিন্তু জিনিসগুলো আসলে খুব সহজ। আমরা এখনো পর্যন্ত যেটা বলছি, ABCH আলো, আফসা আলো, আপনাকে বলছি প্রথম প্রথম কঠিন লাগতে পারে, খুবই স্বাভাবিক, কিন্তু এই কঠিন লাগে বলে এটা ভালো করে শিখতে হবে। কঠিন লাগে বলে এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। কঠিন লাগছে কারণ হচ্ছে আমাদের এতদিনকার মানে শিক্ষার পদ্ধতি ভুল ছিল, ধারাবাহিকতা ভুল ছিল। হ্যাঁ, তাহলে শতাংশ ধারণা, আমরা আবারও এই ধারণাটা আমি একটু রিপিট করছি। আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি সেটা হচ্ছে এর আগে, সামনে যেটা যাচ্ছি তার আগে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি একটা ফ্র্যাকশনে প্রকাশ করলাম বা ভগ্নাংশে প্রকাশ করলাম। এটাকে যদি আমরা, এই ভগ্নাংশকে যদি আমরা সমতুল্য ফ্র্যাকশন পার্সেন্ট পেতে হয়, শতকরা বা শতাংশ পেতে হয়, তাহলে এই ফ্র্যাকশনকে শুধু আমরা 100% দ্বারা গুণ করে দেব। এবং এতক্ষণ পর্যন্ত এটার প্রয়োগে আমরা দেখেছি, আপনাদেরকে যে 3টা চার্ট দেখিয়েছি, ওই 3টা চার্টে মূলত এটাই। ডেসিমাল কিভাবে আসবে স্যার, ডেসিমাল কিভাবে নির্ণয় করা যায়, ভগ্নাংশকে ভাগ করলে তো ডেসিমাল নির্ণয় করা যায়। যেমন 4/1, 4/1 আপনি যখন এই যে 1 যায় না, তাহলে 0 দশমিক দিলেন, তাহলে এখানে 0, তাহলে 2 বার যায়, 4 দুগুণে 8, তাহলে নিচে থাকবে 2, তাহলে এবার আরেকটা 0, 4 5 20। এই যে এইভাবে আমরা ডেসিমাল বা দশমিকে প্রকাশ করি। ডেসিমাল বা দশমিকে প্রকাশ করি কার জন্য বলেছি, যিনি আমাকে জিজ্ঞেস করেছেন স্যার ডেসিমাল কিভাবে নির্ণয় করা যায়, আতাহা রবিন, কিভাবে নির্ণয় করা হয়েছে এটাই আপনাকে দেখেছি, ভাগ করে। এবং এগুলো আপনি চার্টগুলো মেমোরাইজ করে ফেলবেন, কারণ পরীক্ষার হলে আপনার এত বেশি কাজ করার সময় না। আপাতত আপনি নিজে ভাগ করে কিছু করবেন, দেন আপনি মেমোরাইজ করে ফেলবেন। এখন আমরা বাস্তব প্রয়োগে যাব। আমাদের এই পার্টের বেসিক আলোচনা, এই পার্টে যেটা সেটা শেষ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু বেশিরভাগ সময় এটা অ্যাভয়েড করা হয় বলে আমাদের শিক্ষার্থীদের, আমাদের পরীক্ষার্থীদের গোড়ায় গলদ থেকে যায়। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরো সুযোগ মতো এটাকে ইলাবোরেট করব, এবং আপনারাও আমার ক্লাসের এর আগে যতটুকু আলোচনা করেছি সেটা বারবার দেখে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন, রিলেট করবেন, ভাববেন, বুঝার জন্য ভাবা জরুরি। তাহলে শতকরা বা শতাংশের প্রয়োগের মধ্যে আমাদের এখন আছে যে প্রথমে কত শতাংশ বা শতকরা কত, হার কত, এই জাতীয় কিছু প্রশ্ন আমরা সমাধান করব। এই জাতীয় কিছু প্রশ্ন আমরা সমাধান করব। পার্সেন্ট থেকে শতকরা কিভাবে যাব, পার্সেন্ট আর শতকরা একই জিনিস। পার্সেন্ট যখন পেয়ে গেছেন সেটাই শতকরা। ইমতিয়াজ শিপন আপনাকে বলছি, তাহলে এক্স্যাক্টলি কথা ঠিক। কত শতাংশ বা শতকরা কত, এটা হার কত। এখন আমাদের অঙ্ক শুরু। এখান থেকে আপনারা মনোযোগ দেন, এখান থেকে ভালো করে মনোযোগ দেন। আগেরটা বারবার দেখবেন, দরকার হলে আমিও পরে আরো ক্লাসে আরো এটা নিয়ে করব। পার্সেন্ট থেকে ফ্র্যাকশন কিভাবে যাব, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি একটু অ্যাড্রেস করি। পার্সেন্ট থেকে ফ্র্যাকশন কেমনে যাব, যেমন 25%, তাহলে পার্সেন্ট কথাটা মানে তো এটা ভগ্নাংশ বানান, এই তো হয়ে গেল 100/25। যিনি প্রশ্ন করেছেন পার্সেন্ট থেকে কিভাবে ফ্র্যাকশনে যাব, ইমতিয়াজ শিপন, এই যে আপনার জন্য 25% মানে হলো পার্সেন্ট, প্রতিশতে। ফাউন্ডেশনের প্রথম দিকের কথাগুলা শুনবেন। গুড। তাহলে আমরা চলে আসলাম 2/1 শতকরা কত, 4/3 হবে, অর্থাৎ 2/1। তাহলে আমরা ভগ্নাংশ প্রকাশের সময় কিভাবে বলেছি, হ্যাঁ আমরা শতকরা ভগ্নাংশে, আমরা প্রথমে বলেছি শতকরা প্রকাশ করতে আগে ভগ্নাংশে প্রকাশ করুন, ভগ্নাংশকে 100% দ্বারা গুণ দিন। তাহলে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হলে এর সাথের অংশ যাবে নিচে, তাহলে নিচে যাবে 2/1, নিচে যাবে 2/1 আর উপরে যাবে 4/3। আমি এখনো ফ্র্যাকশনে থেকে গেলাম, এই 4/3 উপরেরটার মতোই থাকলো, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 1/2 হবে। এখন এটাকেই আপনি এখানে পার্সেন্ট করে দেন, এখন আপনার যেটার পার্সেন্টে প্রকাশিত হয়ে গেল।
পার্সেন্ট আপনি একটু পরেও করতে পারতেন, কিন্তু আপনার এখানে সময় নষ্ট করার দরকার নাই। তাহলে 2 দ্বারা কাটেন, এখানে 2 দ্বারা কাটলে এখানে 50, তাহলে আমরা পেয়েছি কত পার্সেন্ট? 150%। আমি ওই আপনাদেরকে আগে যে টেবল দেখিয়েছি, এই যে ফ্র্যাকশন দেখেন অনেক জটিল একটা ফ্র্যাকশন, এটাকেই আমি নর্মাল ফ্র্যাকশনে প্রকাশ করেছি, পার্সেন্টে প্রকাশ করার জন্য আমি 100% দ্বারা গুণ করেছি। তাহলে যাদের প্রশ্ন ফ্র্যাকশনকে পার্সেন্টে কিভাবে প্রকাশ করব, তাদের জন্য উত্তর হচ্ছে ফ্র্যাকশনকে 100% বা 100% দ্বারা গুণ করে দিন। আর যাদের প্রশ্ন শতাংশকে কিভাবে আমরা ফ্র্যাকশনে প্রকাশ করব, তারা উল্টাটা করুন, অর্থাৎ শতাংশের চিহ্নটা বাদ দিয়ে ওই সংখ্যার হর হিসাবে 100 রেখে দিন, তাহলেই হয়ে গেল। তাহলে দেখি আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে গেলাম। আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝেছেন। এখন একটা প্রশ্ন, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কয়টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? তাহলে দেখেন আমাদের প্রথম কাজ হলো ভগ্নাংশে প্রকাশ করা। যারা আগের অংশটা নিয়ে বিপাকে পড়েছেন, হ্যাঁ কঠিন লেগেছে, তারা আবার দেখেন প্রথম কাজ ভগ্নাংশে প্রকাশ করা। কিভাবে? 75 ভাগের 60, 75 ভাগের 60, 75 ভাগের 60। আমি একটু ইংলিশে লিখলে মনে হয় ভালো হবে। 75 ভাগের 60, কারণ ইংলিশে প্যাচ কম। তাহলে 75 নিচে আর উপরে হলো 60। এই হলো আপনার ফ্র্যাকশনে প্রকাশ। এখন এই ফ্র্যাকশনকে যখন আপনি 100% বা 100% দ্বারা গুণ করে দিলেন, সাথে সাথেই কিন্তু এটা পার্সেন্টটা চলে আসলো। তাহলে 25 দ্বারা কাটেন 3, 25 দ্বারা কাটেন 4, 3 দ্বারা কাটেন এখানে থাকবে 20 বা 20। তাহলে এখন গুণ করে দিলে আসবে 80%। 80%। তাহলে আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। আমাদের অ্যান্সার হবে খ। হ্যাঁ, ভেরি গুড। আসলে এগুলো মুখোমুখি করা যায়, কিন্তু ফাউন্ডেশনটা ওইভাবে স্ট্রং হইতে হবে। আসলেই ঠিক, মুখোমুখি করা যাবে যদি কারো ফাউন্ডেশন স্ট্রং হয়, এবং সেই ফাউন্ডেশন স্ট্রং করার কাজটাই আমরা আপাতত এখানে করছি। অনেক অঙ্কই আসলে মুখোমুখি করা যায় যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে। হ্যাঁ, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? তাহলে একইভাবে এখানে হলো 42/60। শুধু কোশ্চেন সলভ করে না, সাথে সাথে আপনার কনসেপ্টটা, কারণ ওইখান থেকে ডিফিকাল্ট। হ্যাঁ, ইট তো একটা অত্যন্ত সাধারণ জিনিস, কিন্তু যে সুদৃশ্য ইমারত, বিশাল যে ইমারত, সেটা একটা একটা ইট দিয়েই তৈরি হয়। এজন্য কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা প্রথমে, এখানে যদি আমরা 6 দ্বারা কাটি, তাহলে এখানে পাবো 10 এবং এখানে পাবো 7। তাহলে এখন যদি 10টা কেটে দিই, তাহলে এখানে 0টা কাটা যাবে। তাহলে আমরা গুণ করলে পাবো 70%। কিন্তু এখানে বলেছে ফেল করেছে 42 জন। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি এটা হলো পাস, এটা হলো পাসের হার পেয়েছি। তাহলে ফেল হবে কত? ফেল হবে 100 থেকে 70 বাদ দেন, 100 - 70% ইকুয়ালস, আমরা বলবো আমাদের অ্যান্সার হবে 30%। 30% বানাতে হবে, 100 থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, সবুজ রহমান, হ্যাঁ যারা, হ্যাঁ জাহিদুল ইসলাম, 100% থেকে বাদ দিতে হবে, কারণ ডেটা হলো ফেলের আর চেয়েছে পাস। ডেটা হলো ফেলের, চেয়েছে পাস, এই জন্যই। হ্যাঁ, আপনি আগেও বাদ দিতে পারতেন, যেমন আমি ডান দিকে দেখাচ্ছি, আপনি এখানে বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ দিলে 18, বিয়োগ করে 18, তো আপনি 18কে পার্সেন্ট করলেও পারতেন। অর্থাৎ আপনি ওই বিয়োগটা আগেও করতে পারেন, পরেও করতে পারেন। এখানে 60 × 18 × 100% দিয়ে গুণ দিলেই আপনি পেয়ে যাবেন, এখানে কাটাকাটি করলে 30% এসে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হলো 30%, অ্যান্সার হলো গ। অর্থাৎ মোট ছাত্রছাত্রীকে ফেলটা বাদ দিয়ে তারপর পাসটা বের করে ওইটাকে পার্সেন্টে প্রকাশ করতে হবে 60/18, অথবা আগে
42কে ফেলের পার্সেন্টটা বের করে 100 থেকে বাদ দিলেই আমরা পাশের পার্সেন্টটা পেয়ে যাব। এগুলা বেসিক অঙ্ক ঠিক আছে, কিন্তু ফাউন্ডেশন স্ট্রং করার জন্য এগুলা দরকার। আমরা খালি কঠিন অঙ্কে গেলে হবে না, ওই সহজগুলো আমাদের ফাউন্ডেশন যদি যথাযথ নিয়মে করা হয় তাহলে ফাউন্ডেশন ভালো করতে হেল্প করবে। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির হার কত? এখানে 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কেন যাওয়া দরকার? হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য হয়েছে কত? 380 380 প্লাস 20 সমান 400। এখন কেন আমরা 400 বের করতে হলো? কারণ লাভ বা ক্ষতির হার সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হয়। তাহলে শতকরা ক্ষতি বা পার্সেন্ট লস, এটা হলো 400 ভাগের কত? আমরা 20 টাকা লস করেছি, 20 ইন্টু 100%। তাহলে এই 0000 ক্যান্সেল হয়ে গেল, 4 দিয়ে কাটলে এখানে 5, তার মানে 5%। তাহলে কত পার্সেন্ট? 5%, নট 4%। তারিক সামাদ, 4% না, 5%। এটা ক্রয় মূল্যের সাপেক্ষে করতে হবে, আগে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম? শতকরা কত টাকা কম? ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম? যারা প্রশ্নটা পেয়েছেন ঝটপট অ্যান্সার করে ফেলেন, আর যারা ইতিমধ্যে অ্যান্সার করেছেন একটা ট্রানজিশনে আছেন, তারা এখনো যারা শেয়ার দেন নাই তারা শেয়ার দিয়ে দেন। তাহলে আমাদের এখানে আলোচনা হলো ক্ষয়ের বেতন অপেক্ষা, তার মানে আমাদের বেস হলো খ। এখান থেকে আমরা পেয়ে গেলাম খ এর বেতন। আমি আর বেতন লিখলাম না, ক্ষয়েরটা 100 টাকা ধরলাম। তাহলে ক্ষয়ের বেতন কত হবে? ক্ষয়ের বেতন এখানে হবে ক্ষয়ের বেতন শতকরা 35 টাকা বেশি, তার মানে 100 সাথে 35 যোগ করে 135। কেন? এই যে 35 টাকা বেশি বলেছে, এখানে আমরা এই জন্য 35 যোগ করেছি। এখন বলেছে ক্ষয়ের সাপেক্ষে খ কত কম? খ শতকরা কম। তাহলে নিচে আসবে 135, সে কত কম? সে 35 কম। 135 এর মধ্যে 35 কম, ইন্টু 100%। এখন আমাদের বিশেষ পরীক্ষায় বা অনেক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সুতরাং এগুলা কিভাবে ইফেক্টিভলি হিসাব করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে কতবার 5 দিয়ে কাটছি? তাহলে 5 দিয়ে কাটলে 2 27, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। 27 মানে কিন্তু 3 ইন্টু 3। আমি কোন একটা ক্লাসে পৌনঃপুনিক ভগ্নাংশের কথা আলোচনা করলাম, এটা নিঃসন্দেহে একটা পৌনঃপুনিক ভগ্নাংশ আসবে যদি আপনি পুরাটা করতে চান। এখন এখানে আমাদের অ্যান্সারের দিকে তাকান, অ্যান্সার আছে এগুলা শতকরা সবগুলো এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। এখন দেখেন 27 অত্যন্ত ভাজক হিসেবে অত্যন্ত বিশ্রী একটা ভাজক। 27 ভাজক হিসেবে অত্যন্ত বিশ্রী একটা ভাজক, এটা দিয়ে কখনোই এরকম পূর্ণ সংখ্যা আসবে না, কারণ এখানে যে 700 আসবে 700 কিন্তু 27 দ্বারা বিভাজ্য না। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলা বাদ। এবং এটা হলো যদি জোড় সংখ্যা হইতো, এটা কোনো জোড় সংখ্যা, কোনো বিজোড় সংখ্যাকে যদি 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ 2 ইত্যাদি দ্বারা যদি ভাগ করা হয়, অর্থাৎ কোনো জোড় সংখ্যা দ্বারা ভাগ করা, তাহলে এরকম হতে পারে। তাহলে এটা হওয়ার উপায় নেই, কারণ আমাদের হরের মধ্যে ভাজক নাই। কথাটা খুব ভালো করে খেয়াল করেন, হরের মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নাই, আমাদের হরের মধ্যে আছে 27। তাহলে আপনারা ভাগ আর করার দরকার নেই, ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নেই, ক্ষয় হবে আমাদের অ্যান্সার। আমরা এলিমিনেশন মেথডে গেছি। কোন পদ্ধতি? এলিমিনেশন পদ্ধতি। আবারও খেয়াল করেন, আমাদের ফাইনালি যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 27 ভাগের 700%। 27 ভাগের 700%। 27 ভাগের 700%। এখানে 27 দ্বারা যেহেতু 700 বিভাজ্য না এবং 27 একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে 27
ক, গ এবং ঘ আসার কোনো সম্ভাবনা নাই। এখানে ঘ আসবে না কেন? জোড় সংখ্যা ভাজক যদি জোড় না হয়, হর যদি জোড় না হয়, তাহলে এইভাবে হবে না। তাহলে এই জন্যই আমাদের অ্যান্সার হবে খ। আমি এখানে ভাগটা চাইলে অ্যাভয়েড করতে পারি, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখানো হয়েছে। গুড। তাহলে এরপরে আসেন, একজন চাকরিজীবী তার বেতন থেকে 10/1 কাপড় ক্রয়ে, 3/1 খাদ্য ক্রয়ে এবং 5/1 বাসা ভাড়ায় ব্যয় করলো। তার শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? তাহলে মোট বেতনকে যদি আমরা 1 বলি, বেতনকে তাহলে কাপড়ে চলে গেল 10/1, খাদ্যে চলে গেল 3/1 এবং বাসা ভাড়ায় চলে গেল 5/1। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা নিচে এখানে 10 লেখা হয়েছে, 10 আমরা নিচে পাবো লসাগু হিসাবে পাবো 30। তাহলে 30/30 -3 -3 -10 এবং -6। তার মানে আমরা পাবো আলটিমেটলি বিয়োগ টিয়োগ দিয়ে 30/11। 30/11। এখন এখানে যদি পার্সেন্ট করতে চাই, আবারও কিন্তু আমাদের একটা বিশ্রী ভাজক আসলো। তাহলে আমাদের 3/110। এটাকে যদি আপনি করেন 3/1 কিন্তু থেকে যাবে, 3/110। তাহলে ভাগ করেন, তাহলে কত আসবে আপনারা আশা করি পেয়ে যাবেন। তাহলে 99/110। তাহলে কত হবে? এখানে আমরা প্রথমে যাবে 3 বার, তারপর নামে 2, তারপর 6 বার 18, তাহলে 36/3/2। 36/3/2%। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখেন ফ্র্যাকশনটা বের করে নিয়েছি। এই পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হলো ফ্র্যাকশন বের করেছি, এবং ওই ফ্র্যাকশনটাকে আমরা পার্সেন্টে প্রকাশ করার জন্য 100% দ্বারা বের করে নিয়েছি। যেই কথাগুলা পদ্ধতিটা আমি আগে এই জন্যই বলে দিয়েছি, এবং আগের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের তো হয়তো অনেকের মনে হতে পারে এগুলা তো জানা কথা, এগুলা নিয়ে এত কথা বলার দরকার কি? না ভাই, ওগুলা দরকার, ওইটাই ফাউন্ডেশন। এখন হলো সমান টাকায় অসমান সংখ্যক ক্রয় বা বিক্রয়ে শতকরা লাভ। সমান টাকায় অসমান সংখ্যক ক্রয় বা বিক্রয়ে শতকরা লাভ। সমান টাকায় অসমান সংখ্যক ক্রয় বা বিক্রয়ে শতকরা লাভ। ঝটপট করে ফেলেন। সমান টাকায় অসমান সংখ্যক ক্রয় বিক্রয়ে শতকরা লাভ। আমরা এখানে করছি টাকায় 3টি করে কিনে, টাকায় মানে 1 টাকায় 3টি করে কিনে এই একটা অংশ, টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত? তাহলে এখানে আপনি তুলনা করবেন যেটা, সেটা হলো আপনি পেলেন কয়টা, পেয়েছিলেন কয়টা, দিলেন কয়টা, পেলেন কয়টা, দিলেন কয়টা। তাহলে দেখেন আপনি 2টা কিন্তু দিলেন, পাইছিলেন কিন্তু 3টা, তাহলে একটা লাভ। যেটা দিলেন তার সাপেক্ষে করবেন, যা গেল, যেটা দিলেন, যেটা আপনার কাছ থেকে চলে গেল, দিলেন মানে হলো বিক্রি করার সময় 2টা তো দিয়ে দিলেন, সেটা নিচে দিবেন, আর পার্থক্যটা উপরে। যদি বেশি পেয়ে থাকেন তাহলে লাভ, যদি কম পেয়ে থাকেন তাহলে ক্ষতি। তাহলে আপনি 3টা পেয়েছিলেন, 2টা দিয়েছেন, তাহলে 2/1 লাভ হয়েছে। দিলেনটা নিচে আসবে, পেলেনটা নিচে আসবে না, দিলেনটা নিচে আসবে। তো যার কারণে আমাদের অ্যান্সার কাটাকাটি করলে এখানে 50% হবে। পেলেন কয়টা, দিলেন কয়টা, দিলেনটা নিচে, পার্থক্যটা উপরে। বেশি পাইলে লাভ, কম পাইলে ক্ষতি, এটাই হলো বেসিক কথা। গুড। তাহলে এটা ডান। নেক্সট আমাদের হলো একই রকম কিন্তু একটু জটিলতর করা হয়েছে। ওইটা অবশ্যই লাভ, ওইটা অবশ্যই লাভ হবে। এটাতে অবশ্যই শতকরা কত লাভ হবে? 50% লাভ হবে ক। তাহলে এটাতে 4 টাকায় 5টি কিনে, 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রয় করলে, এখানে একটু প্যাঁচ দিয়ে দিল। দেখেন এখানে টাকা কিন্তু অসমান, কিন্তু আমাদের টপিক হলো সমান টাকাই হইতে হবে, সমান টাকাই হইতে হবে, সমান টাকাই হতে হবে। তাহলে সমান টাকাই, সমান টাকাই। তাহলে এখন যেটা টাকাটাকে সমান করতে হয়, দেখেন এটাকে যদি 4 হয়, এটা যদি 5 হয়, উল্টা করে গুণ করেন, এটাকে 5 গুণ করেন,
এটাকে 5 দ্বারা গুণ করেন আর এটাকে 4 দ্বারা গুণ করেন, দ্বিতীয়টাকে 4 দ্বারা গুণ করেন, উল্টা করে গুণ করেন, তাহলে এখানে আসবে 20 টাকায় পেয়েছেন 25টি পুরা এক্সপ্রেশনটাকে গুণ করেন, আর এখানে আসবে 20 টাকায় বিক্রি করেছেন 4টি, তাহলে 16টি। তাহলে আসলে 4 টাকায় 5টা কিনা মানে হলো 20 টাকায় 25টা কিনা, 5 টাকায় 4টি কিনা হলো 20 টাকায় 16টা কিনা, তাহলে টাকাটা এবার সমান হয়ে গেল। তাহলে এখন আপনি যেহেতু একটা 20 আর 16 আপনি দিলেন হলো, আপনি দিলেন যেটা সেটা নিচে, দিলেনটা নিচে, দিলেন কত, দিলেন হলো 16, এটাকে হরে রাখবেন, এটাকে হরে, তার মানে এখানে 16, আর পার্থক্যটা হলো এখানে পার্থক্যটা কত, ওই 25 থেকে এই 25 আর এই 16 এর পার্থক্য, এই দুইটার পার্থক্য হলো কত বলেন, পার্থক্য হলো আমরা বলবো 9, তাহলে 100% দ্বারা গুণ করলে হবে। তাহলে এখানে 4 দ্বারা কাটলে 25, এখানে 4 দ্বারা, এটা 4 দ্বারা কাটলে এখানে 4, এখানে 25, তাহলে উপরে গুণ করলে এখানে আসবে 4 ভাগের 225, 4 ভাগের 225। হ্যাঁ, এখন মজার ব্যাপার হলো কোন বিজোড় সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করেন, কোন বিজোড় সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করেন, তাহলে দশমিকের পরে হয় 2-5 থাকবে, না হয় দশমিকের পরে বিজোড় সংখ্যাকে না হয় কত 5 থাকবে, 2-5 থাকবে, দশমিক পরে 2-5 থাকবে অথবা 7-5 থাকবে। হ্যাঁ, বিজোড় সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করেন দশমিকের পরে 2-5 থাকবে অথবা 4, যে কোনো বিজোড় সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে দশমিকের পরে 2-5 থাকবে অথবা 7-5 থাকবে। তার মানে এখানে আমাদের অ্যান্সার কত, এখানে দেখেন এটা হইতে পারে না, এটা হইতে পারে না, আমরা এই পর্যন্ত যা বলেছি, খ হইতে পারে না, খ হইতে পারে না, খতে আছে 48.50, বিজোড় সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে 0.5 পাওয়া যায় না, এটাও হইতে পারে না, 0.5 পাওয়া যাবে না, 0.5 মানে 0.50, তাহলে অবশ্যই অ্যান্সার ঘ। দেখেন আপনি ভাগটা কিন্তু অ্যাভয়েড করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ভাগ কিভাবে অ্যাভয়েড করলাম এই জিনিসটা দেখা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আবারও বলি, আমাদের আসছে 16 ভাগের 25, 4 ভাগের 225%। এখন আমরা দেখেছি নিচে হলো 4, উপরে হলো 225, যে কোনো বিজোড় সংখ্যাকে যখন 4 দ্বারা ভাগ করবেন দশমিকের পরে হয় 2-5 আসবে, না হয় দশমিকের পরে 7-5 আসবে, এছাড়া কোনো অপশন নাই। এবং দশমিক পরে 2-5 হলে একটাই সংখ্যা আছে, এই জন্য আমি আর ভাগটা করলাম না। এইভাবে যে যিনি বুঝেন নাই তার জন্য আবারও বলছি, যিনি বুঝেন নাই, এখানে 4টা 20 টাকায় কিনেছেন মানে 20 টাকায় 4টি 20 টাকায় মানে 20 টাকায় 25টা কিনেছেন, আমি জাস্ট 5 দ্বারা গুণ করে দিয়েছি। এবং এখানে 5 টাকায় 4টি মানে ওই টাকাকে সমান রাখার জন্য এখানে 20 টাকায় দেখেন টাকাটা সমান করছি, 4 দ্বারা গুণ করলে 16টি, তাহলে এই যে 16 আর 16টা আপনি দিয়েছেন আর 25টা পেয়েছেন, তাহলে 9টা আপনার লাভ হয়েছে, কয়টার মধ্যে, যা দিলেন তার মধ্যে 16। এইভাবে আপনি 100 দ্বারা গুণ করেছেন, পার্সেন্ট প্রকাশ হয়ে গেছে। ফাইনালি কাটাকাটি করে এখানে 4 আসছে, এখানে 2 ভাগের, এখানে 25 আসছে হলো 4 ভাগের 225। এবং এরপরে আমি আপনাকে বলেছি কোন পূর্ণ সংখ্যাকে, কোন বিজোড় সংখ্যাকে যখন 4 দ্বারা, আমি বুঝাচ্ছি, কোন বিজোড় সংখ্যাকে যখন 4 দ্বারা ভাগ করা হয় তখন দশমিকের পরে হয় 2-5 থাকবে, না হয় দশমিকের পরে 7-5 থাকবে। এখানে 2-5 ওয়ালা একটাই অ্যান্সার আছে, যার জন্য এটা। আমার এই কথাটা খুব মনে রাখবেন, কোন বিজোড় সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে দশমিকের পরে 2-5 অথবা 7-5 ছাড়া অন্য কিছু আসবে না। এখান থেকে আমি পেয়েছি। তাহলে আরেকবার বলে দিই, 4 টাকায় 5টা করে কিনেছি, বিক্রির সময় 5 টাকায় 4টি করে কিনেছি। দেখেন টাকাটা অসমান, আমাদের দ্রুত করতে গেলে টাকাটাকে সমান করতে হবে। তো 4 টাকা আর 5 টাকা, তাহলে এখানে যদি আমরা 4 টাকাকে 5 দ্বারা গুণ করি তাহলে হবে 20 টাকায় 25টা কিনেছি, আর 5 টাকায় যদি ওই কথাটাকে 4 দ্বারা গুণ করি তাহলে 20 টাকায় 16টা কিনেছি আসলে। তাহলে 16টা পাইছিলাম, 25টা দিয়েছি মাত্র 16টা।
তার মানে 16টার মধ্যে 9টা লাভ, 16টাই 9টা লাভ, 16টাই 9টা লাভ। হ্যাঁ, এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে সব ব্যাপার। জামাল ইসলাম, আপনাকে বলছি সব সময় এভাবে করতে পারবেন ইনশাল্লাহ, সব সময় এভাবে করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এই যে আমি যে ভাগের জন্য যে শর্টকাট বলেছি সেটা খুব খেয়াল রাখবেন। আমাদের পরবর্তী আলোচনা শতাংশ ও মূলের পরিবর্তনযোগ্যতা, শতাংশ ও মূলের পরিবর্তনযোগ্যতা খুবই ইম্পর্টেন্ট টপিক। 30% এর 10 ইজ মানে হলো, দেখেন এই 28তম বিসিএস এর সবগুলো আমরা বলেছি ইংলিশে আসছে, দেখেন এটা দেখেন 30% এর 30% of 10 is 10% of which 30% of 10, দেখেন এখানে এই পার্সেন্টটা 10 এর সাথে চলে আসছে, এই যে 30 এর যে পার্সেন্টটা সেটা 10 এর সাথে চলে আসছে, তার মানে এখানে হুইচ এর জায়গায় হবে 30। তার মানে আমরা যদি বলি x% of y equals to y% of x, একই কথা, y% of x, তাহলে 30% এর 10 এর 30% যে কথা, 30 এর 10% একই কথা, 2 এর 5% যে কথা, 5 এর 2% একই কথা, 50 এর 3% যে কথা, 3 এর 50% একই কথা। তার মানে নাম্বার এবং পার্সেন্ট সাইন যদি একটাতে থাকে একটা যদি নাম্বার হয় তাহলে এটা খুব কমফোর্টেবলি ইন্টারচেঞ্জ করা যায়। তার মানে এই অঙ্কে আপনি যদি ভালো করে বুঝে থাকেন আমার কথা, তাহলে এখানে কি করার দরকার নাই, হিসাব করার দরকার নেই, পার্সেন্টটাই জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। 30% of 10 is equal to 10% of which এর জায়গায় 30, মানে যার জন্য আমরা এটাকে বলেছি এটা পার্সেন্ট এবং পার্সেন্ট সাইনটা নাম্বারের সাথে ইন্টারচেঞ্জ করা যায়। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি আমাদের, যার কারণে এটা হলো শতকরা মূলের পরিবর্তনযোগ্যতা, এখানে মূল মানে যার পার্সেন্ট করছি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে গেলাম। আমাদের পরবর্তী যেই আমাদের ভাগটা সেখানে আছে চলো মূলে বা শুরুতে ফিরে যাই, চলো মূলে বা শুরুতে ফিরে যাই, খুব গুরুত্বপূর্ণ কথা। আসেন, চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যে তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? হ্যাঁ, তাহলে এখানে দেখেন চালের দাম 25% বেড়ে যাওয়ায়, 25% বেড়ে গেছে, তাহলে তার মানে 100 টাকা চাল, যেটা 100 টাকা ছিল আগে, যেটা 100 টাকা ছিল সেটা এখন হয়ে গেছে কত? 25% বেড়ে হয়ে গেছে 125 টাকা। ওই চালের দাম হয়ে গেছে 125 টাকা। এটা হলো আমাদের প্রিলিমিনারি থিঙ্কিং। আমি শর্টকাট দেবো এটার জন্য, এটার জন্য খুব ইফেক্টিভ কিছু শর্টকাট আছে। এখন এইখান থেকে তিনি আবার 100 টাকায় ফিরে যেতে চাচ্ছেন, তাহলে তাকে 25 টাকার মধ্যে 25 কমাইতে হবে। এটা কিন্তু পার্সেন্ট না, 125 এর মধ্যে 25 কমাইতে হবে, এটা কিন্তু পার্সেন্ট না, এটাকে আমরা পার্সেন্টে প্রকাশ করছি। তার মানে আমরা বলবো 125 ভাগের মধ্যে তাকে কত কমাইতে হবে? এখানে 125 ভাগের মধ্যে তাকে 25 কমাইতে হবে। তো এখানে পার্সেন্ট করার জন্য 100% দ্বারা গুণ দিলাম। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে 25 দ্বারা কাটলে এখানে 5, 5 দ্বারা কাটলে এখানে 20, তাহলে এখানে হবে আমাদের 20%। এটার খুব ইজি কিছু শর্টকাট আছে, শর্টকাট গুলো আমরা বলবো, জানিয়ে দেব। হ্যাঁ, এটা খুবই সহজ। লাবিবা আক্তার, আপনি কমেন্ট না করে ক্লাসের দিকে মনোযোগ দেন, ইনশাল্লাহ আপনার কাছে সহজ লাগবে। তাহলে চালের দাম শতকরা 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় পরিবর্তিত থাকে। তাহলে আগে যদি তিনি 100 টাকার চাল খাইতেন, ওই সংসারে যদি 100 টাকার চাল লাগতো, এখন ওই চালের দাম হয়ে গেছে 125 টাকা, কারণ 25 টাকা বেড়ে গেছে, শতকরা 25 টাকা বেড়ে গেছে। কিন্তু তারা যদি ওই আগের টাকায় ফিরে যেতে চান, খরচ যদি না বাড়াতে চান, তাহলে তাদেরকে চাল খাওয়া কমাই দিতে হবে। তাহলে মোট কত টাকার? 125 টাকার মধ্যে 25 টাকা কমাইতে হবে। তার মানে 125 ভাগের 25 ভাগ, ফ্র্যাকশন যেহেতু পেয়ে গেছেন, এবার পার্সেন্ট পেয়ে যাবেন। তাহলে আমি সেটা দেখিয়েছি, আমাদের অ্যান্সার হলো 20%। এগুলার আরো ইজি শর্টকাট আছে, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কি করতে চাই, বেসিকটা ভালো করে স্পষ্ট করতে চাই, এই জন্য আমি এই পদ্ধতিটা রেখেছি। আমি এটা এখন মুছে দিলাম। এখন দেখি আমাদের আলোচনা আমরা কি করতে পারি।
ঠিক একইভাবে কাগজের মূল্য 20% কমে গেলে কাগজের ব্যবহার শতকরা কত বাড়ালে খরচ পূর্বের মতো থাকবে? তাহলে আগে যদি 100 টাকার কাগজ লাগতো, এখন 20 টাকা খরচ কমে গেছে। 20 টাকা খরচ কমে গেছে, 20% কমে গেছে, মানে এখন 80 টাকা। এখন যদি বাড়াইতে হয়, এখানে যেহেতু 80-র মধ্যে থেকে পার্সেন্ট বলবো না, কিন্তু বলবো 20 টাকা বাড়বে। তাহলে এই দুইটাকে রিলেট করলে আমরা পাবো 80 ভাগের 20 ভাগ, এটা ইংলিশে লিখছি 80 ভাগের 20 ভাগ ইন্টু 100%। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে হবে 4 দিয়ে কাটলে 25%। আগের মতোই পদ্ধতি, জাস্ট আগে ওইটা বেড়েছে এটা কমেছে, তাহলে আমরা পেয়ে গেছি 25%। 25%। আশা করি এটা আপনারা খুব ভালো করে বুঝেছেন। গুড, এটা আমি এখন ছাড়লাম। এখন আমি এই অঙ্কগুলোর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্টকাটে যাচ্ছি। এই অঙ্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট। দেখেন, দুইটা অঙ্ক আমি একসাথে নিয়ে আসছি। দুইটা অঙ্ক এবার একসাথে দেখেন, দুইটা অঙ্ক একসাথে দেখেন। চালের দাম 25% বেড়ে যাওয়ায়, বেড়ে গেছে যেহেতু কমাতে হবে, তাহলে সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত রাখার প্রশ্নগুলোতে শতকরা কত ভাগ কমাবেন? পরবর্তীতে এখানে কমে গেছে, কমে গেলে শতকরা কত বাড়াতে হবে, তার মানে বাড়ালেন, তাহলে আগের মতো থাকবে। তাহলে দেখেন, এই যে ফ্র্যাকশনের, ওই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চার্ট দিয়েছিলাম, তার অংশ বিশেষ এখন আপনাদেরকে দেখাচ্ছি। ওই চার্টে আবার আপনারা ক্লাস শেষে যাবেন এবং ওই চার্টের নিচে কিছু নোট আছে, ওটা ভালো করে পড়বেন। এখন কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 ভাগের 1 মানে যদি আপনি পার্সেন্ট দ্বারা গুণ করেন, 100% দ্বারা গুণ করেন 50% পাইলেন। 3 ভাগের 1 মানে যদি আপনি 100% গুণ করেন 33.33% পাইলেন। 4 ভাগের 1 কে যদি আমার 25% পাইলেন। 5 ভাগের 1 থেকে 100 দ্বারা গুণ করলে 20% পাইলেন। 16 ভাগের 1 কে 100 দ্বারা গুণ করলে আপনি কত পাইলেন? 69.67%। কিন্তু আমার বুঝানোর বিষয় আপাতত এটা না। আমার এখানে বুঝার বিষয় হচ্ছে এই যে পার্সেন্টের ধারাবাহিকতা খেয়াল করুন। প্রথম অঙ্কে আপনি কি করেছেন? প্রথম অঙ্কে কি করতে হয়েছে? প্রথম কি হচ্ছে? বেড়েছে, তাহলে বাড়লে কমাইতে হবে। 25% বেড়েছে, তাহলে কমাইতে হবে। তাহলে কত কমাইতে হবে? আপনি নিচে চলে যাবেন। 25% বাড়লে 20% কমাইতে হবে। 25% বাড়লে 20% কমাইতে হবে। এটা শর্টকাট। 25% বাড়লে 20% কমাইতে হবে। 25% বাড়লে 20% কমাইতে হবে। কমেন্ট না করে খেয়াল করি, আমরা অবশ্যই বুঝবো। কমেন্টে না গিয়ে আমরা এখন খেয়াল করি ক্লাস, তাহলে বোঝা যাবে। তাহলে আমাদের এখানে 25% বেড়ে গেছে। 25% বেড়ে গেলে আপনি এই পার্সেন্ট গুলো ধারাবাহিকভাবে দেখবেন। 2 ভাগের 1 এ 50%, 3 ভাগের 1 এ এত পার্সেন্ট, 4 ভাগের 1 এ এত পার্সেন্ট, 5 ভাগের 1 এ এত পার্সেন্ট, 6 ভাগের 1 এ এত পার্সেন্ট। এটা করলেন। এখন আপনাকে বলছে 25% বেড়ে গেছে, তাহলে আপনি কমাইতে হবে না? আগের জায়গায় যেতে হলে কমাইতে হবে না? তাহলে একদম ডিরেক্ট নিচের ভ্যালুটা নিয়ে নেন, 20% কমাইতে হবে। অলওয়েজ অলওয়েজ। এবার আসেন, এবার দ্বিতীয় অঙ্কে আসেন। আমি তো এটা করে একবার দেখিয়েছি। এবার আপনাকে শর্টকাট, 20% কমানো হয়েছে, এবার বাড়াইতে হবে। তাহলে বাড়ালে এই যে 20% কমানো হয়েছে, এবার বাড়াইতে হবে, তাহলে উপরেরটাতে চলে আসবেন। তার মানে যে কোনো পার্সেন্ট, যেমন যদি বলে 50% বেড়ে গেছে, তাহলে আপনি কমাইতে হলে নিচেরটা নিয়ে নেবেন 33.33। যদি বলেন 33.33% বেড়েছে, তাহলে কমাইতে হবে, তাহলে নিচেরটা নেবেন। আর যদি বাড়াইতে হবে তাহলে উপরেরটা নেবেন। অর্থাৎ কমাইতে হলে নিচেরটাতে যাবেন, বাড়াইতে হলে উপরেরটাতে যাবেন। ডান ডান। আচ্ছা, তাহলে 25% বাড়লে 20% কমাইতে হবে। 25% কমলে 33.33% বাড়াইতে হইতো। 20% কমলে 25% বাড়াইতে হবে। আর 20% যদি বাড়তো তাহলে 16.67% কমাইতে হইতো। তার মানে বাড়লে উপরের দিকে যাবেন, বাড়াইতে হলে উপরেরটা নিবেন, কমাইতে হলে নিচেরটা নিবেন। বাড়াইতে হলে উপরেরটা নিবেন, কমাইতে হলে নিচেরটা নিবেন। তাহলে এটা গেল। নেক্সট আমরা পরবর্তী আমাদের অংশে চলে যাই। আমাদের এখন হলো ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ। মোটের উপর শতকরা পরিবর্তন কত? মোটের উপর শতকরা পরিবর্তন কত? ভেরি গুড। মেরিনা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, খুব সহজে ব্যবহার করা যাবে। আপনারা চারটা মনে রাখবেন খালি। ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ বা মোটের উপর শতকরা পরিবর্তন।
এটা বাজারে অনেক টেকনিক আছে, টেকনিক গুলাকে আমি হ্যাঁ করব না, ইফেক্টিভ, কিন্তু আমাদের স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা ফাউন্ডেশন স্ট্রং না করে টেকনিক ইয়ে করাতে পরে একটু অঙ্কটা ঘুরে দিলে আর পারে না। হ্যাঁ, তাহলে একটু অঙ্কটা ঘুরে দিলে আর পারে না। হ্যাঁ হ্যাঁ, লাবিব আক্তার আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, খেয়াল করেন, ক্লাস খেয়াল করেন, তাহলে আপনি ভালো বুঝবেন। এখন আমি প্রথমে টেকনিকটা বলবো, যেহেতু আমাদের দেশে মানুষ টেকনিক নির্ভর এবং টেকনিক গুলা বাজারে এত বেশি এস্টাবলিশড হয়ে গেছে যেন কোনো কনসেপ্ট নাই। এজন্য টেকনিকটা রেখে টেকনিকটা আলোচনা শেষ করে আমি কনসেপ্টে যাব। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত? আচ্ছা, এই যে আমাদের এই অঙ্কগুলা করার জন্য একটা সহজ সূত্র আছে। হ্যাঁ, সহজ সূত্র আছে। এখানে পার্সেন্ট সমান আছে নাকি অসমান আছে এত কিছু আপনার খেয়াল করার দরকার নাই। আমাদের সূত্রটা হলো, কোন রাশি প্রথমে x% পরিবর্তনের পরে বাড়ুক বা কমুক, যদি y% পরিবর্তিত হয় তাহলে মোট শতকরা পরিবর্তন হবে এটা। জাস্ট এখানে পরিবর্তনটা যদি পজিটিভ হয়, পরিবর্তনটা যদি বাড়া বুঝাই তাহলে ওইটাকে পজিটিভ দিবেন, পরিবর্তনটা যদি কম হয় তাহলে নেগেটিভ দিবেন। শ্রাবণ তহুরা ভাইয়া আপনি আবার দেখে নিবেন, ক্লাস শেষে এটা বারবার দেখে নিবেন। হ্যাঁ, শ্রাবণ তহুরা জান্নাতুল আপনি আবার দেখে নিবেন। কোন রাশি প্রথমে x%, এটার একটা সুবিধা হলো রেকর্ড আছে, পুরা ক্লাসটা রেকর্ড আছে। কোন রাশি প্রথমে x% পরিবর্তনের পরে যদি y% পরিবর্তিত হয় তাহলে মোট শতকরা পরিবর্তন কত হবে? হ্যাঁ, এটা হলো জেনারেল সূত্র এবং এটা খুবই মানুষ এটা এত বেশি এটা ড্রব্যাক আছে, মানুষ এটা ভাবেই না, কিন্তু বাজারে এটা খুব বেশি প্রচলিত। হ্যাঁ, তো যার কারণে এটা আমরা শিখবো, কিন্তু আমরা ফাউন্ডেশনটা ভালো করে স্ট্রং করব। তাহলে দেখেন, আমাদের যদি আমরা বলেছি পরিবর্তন যদি বৃদ্ধি হয়, বৃদ্ধি হলে পজিটিভ, যদি বৃদ্ধি হয় তাহলে পজিটিভ, বৃদ্ধি হলে প্লাস, বৃদ্ধি মানে প্লাস, আর হ্রাস মানে হলো মাইনাস, হ্রাস মানে হলো মাইনাস। তাহলে এই যে দেখেন আমাদের এফ সমান, এফ মানে ওই যে মোট শতকরা পরিবর্তন, এফ সমান আমাদের যে সূত্র আছে এক্স, তাহলে এক্স তো পরিবর্তন বলেছি, কিন্তু এটা তো প্রথমে 25% বাড়ালো, তার মানে এটা পজিটিভ আছে 25। এবার পরেরটা ওয়াই, দেখেন এটা কিন্তু বর্ধিত মূল্য থেকে এত পার্সেন্ট কমালো, 25% কম, তার মানে ওয়াই কিন্তু নেগেটিভ, ওয়াই কিন্তু নেগেটিভ, তার মানে এখানে -25। এখন খেয়াল করেন, এক্স যদি পজিটিভ হয় ওয়াই যদি নেগেটিভ হয়, এক্স যদি পজিটিভ হয় উপরে কি লিখতেছে খেয়াল করেন, এক্স যদি পজিটিভ হয় ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে গুণফল নেগেটিভ হবে, সেই নেগেটিভ সাইনটা এখানে দিয়ে দিলাম। তাহলে 25 × 25 ডিভাইডেড বাই 100, তাহলে 25 ক্যান্সেলড হয়ে গেল, তাহলে হইল 100 ভাগের -625 সমান -6.25%, -6.25%। তাহলে এই মাইনাস দ্বারা বুঝাবে এটা হ্রাস হবে, মাইনাস দ্বারা বুঝাবে কি এটা হ্রাস হবে, হ্রাস, মাইনাস দ্বারা বুঝাবে এটা হ্রাস হবে। এটা হলো টেকনিক, কিন্তু এই টেকনিকের উপর খালি নির্ভর করলে হবে না, আপনাকে কনসেপ্টে স্ট্রং হইতে হবে। আমি টেকনিকটা ছাড়লাম, আমি এবার পরবর্তী অঙ্কে যাই, সেটাও টেকনিকের মাধ্যমে আগে দেখাবো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। এখানে সমপরিমাণ নাকি অসম পরিমাণ এটা আপনার ভাবার দরকার নাই। হ্যাঁ, এটা ভাবার দরকার নাই, এটা কাজ করতে করতে আপনি নিজে বুঝবেন এটা সমপরিমাণ হলে এক্স ওয়াই বাদ যাবে, এই অংশটা বাদ যাবে। তো যাই হোক, আমাদের বৃদ্ধি মানে প্রথমটা 10, পরেরটা হলো -10। যদি অসমান হয় আমাদের এই সূত্র খাটবে, কিন্তু কোন জায়গায় খাটবে না সেটা আমরা বলে দিচ্ছি। তাহলে প্রথমটা প্লাস, এক্স হলো প্লাস, ওয়াই হলো মাইনাস, তাহলে আসবে মাইনাস, এক্স এর মান 10, ওয়াই এরটা মাইনাসটা আগে দিয়ে ফেলেছি, এখন শুধু 10 আছে, আর এখানে হলো 100। তাহলে দেখেন এটা কাটা গেল, মানে সমান যদি উল্টা হয়, একটা হ্রাস বৃদ্ধি হয় তাহলে কাটা যায়। তাহলে এখন এই কাটাকাটি গেলে এখানে কিন্তু ভাগের কারণে এটা তো শূন্য, তার মানে এটা 0 - 1%, তার মানে কিন্তু 1% হ্রাস বুঝাচ্ছে, 1%, এই মাইনাসটা বুঝাচ্ছে এটা হ্রাস, এটা হ্রাস। কিন্তু আবারও বলছি, টেকনিকে সব জায়গায় কাজ হবে না,
টেকনিকে সব জায়গায় কাজ হবে না। ইয়েস, খ, আমাদের অ্যান্সার হলো খ, টেকনিকে সব জায়গায় কাজ হবে না। তার একটা উদাহরণ এবার দিচ্ছি। দেখেন, নকশায় একটি বাক্সের দৈর্ঘ্য 20% বাড়ালে, প্রস্থ 25% কমালে, উচ্চতা 20% কমালে আয়তনের পরিবর্তন কি হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু আপনার আগের টেকনিকে করতে পারছেন না। আগের টেকনিকে করলেও আপনার এখানে স্টেপস অনেক বেড়ে যাবে। আগের টেকনিকে করলেও আপনার স্টেপস অনেক বেড়ে যাবে। দেখেন এখানে আমরা কিভাবে করছি, প্রথমে 20% বাড়ালো, তাহলে কার থেকে বাড়ালো? 100 থেকে 20%, মানে 100। আমরা বেসটা সবসময় পার্সেন্টের ক্ষেত্রে সবসময় হরকে 100 চিন্তা করব। বাড়াইলো মানে 20 যোগ হইলো, 20 যোগ হইলো, তাহলে 120। আচ্ছা, এরপরে হলো ইন্টু, এটা ইন্টু, এরপর আবার 100, 25% কমালো, তার মানে এখানে 100 থেকে 25 কম, 100 থেকে 25 বাদ যাবে, তাহলে এখানে গেল 75। 100 থেকে 25 বাদ দিয়ে 75। আবার উচ্চতা 20% কমালো, তাহলে 100 থেকে 100 ভাগের, মানে এগুলা পর্যায়ক্রমিক পরিবর্তন, তো এই জন্য গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 80। এবার আপনি শূন্য কাটেন, উপরে শূন্য আছে 2টা, তাহলে নিচের এই 2টা কেটে দিলাম। তারপর এখানে আর কি দ্বারা কাটা যায়? এখানে আছে 80, তাহলে এখানে এটা যদি কাটি, ঠিক আছে, আগে এটাকে কাটি, আর শূন্য তো কাটা গেছে, 25 দ্বারা কাটলে এখানে কত থাকে? 3। 25 দ্বারা কাটলে এখানে কত থাকবে? 4। 4 দ্বারা এখানে কেটে দিই 3। আচ্ছা, তাহলে এইবার আমরা আর কি করতে পারি? সবই তো কেটে ফেলেছি, তাহলে আমাদের আসে এখানে শূন্য। দেখেন 100 ভাগের 8 নং, 3 3 8, 3 গুণ 3 গুণ 8, 72। তার মানে 100 ভাগের 72 ভাগ হলো, তাহলে কমলো কত? 100 সাথে তুলনা করেন, এই দুইটার পার্থক্য দেখেন। পার্থক্য হলো এখানে কার পার্থক্য? 172 পার্থক্য। 172 পার্থক্য বিয়োগ করলে পাবেন 28, তার মানে আমাদের হবে 28% হ্রাস। 28% হ্রাস। ভেরি গুড। হ্যাঁ, এম সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ। কানিস ফাতেমা হয়নি, এই জন্যই ভাইয়া ওই টেকনিকে কাজ হবে না। তাহলে এই টেকনিকের চেয়ে এটা অনেক স্ট্রং পদ্ধতি, এই জন্য আসেন আমি আগের অঙ্কগুলো আবার এইভাবে করব। যারা এই অঙ্কটা একটু বড়, এটা আবার আপনারা পরে আবার দেখে নেবেন। এখন এক ব্যবসায়ী পণ্যের মূল্য, এই অঙ্কটা আবার গেলাম। প্রথমে 25% বাড়ালো, তাহলে কত হলো? 100 ভাগের। আমি তো টেকনিক দিয়ে আপনাদেরকে শিখিয়েছি, দেখেন 25% বাড়ালে 100 ভাগের 125 ভাগ, 100 ভাগের অ্যারোটা এইদিকে দিতে চেয়েছিলাম। পরে 25% কিন্তু কমালো, এই 25% কমানো থেকে হয়ে গেল 100 ভাগের 175 ভাগ, 100 ভাগের 75 ভাগ শুধু। তাহলে এবার কাটেন, 25 দ্বারা কাটলে 5, 25 দ্বারা কাটলে 4, 4 যদি এটাকে যদি কেটে দেন, 4 দ্বারা কাটলে 4 24 72, 4 24 25 দ্বারা কেটেছি। এবার এখন কত দ্বারা কাটছি? 4 24 না, 4 18 72, 4 18 72, তাহলে হাতে থাকে 3, 4 দ্বারা করতে 75 আসবে, 75। এবার গুণ করলে আসবে। আমি জাস্ট পদ্ধতিটা ক্লিয়ার করার জন্য, অঙ্কটা পরীক্ষা হলে কিন্তু আমরা টেকনিক দিয়ে করব। হ্যাঁ, আমরা অঙ্কটা টেকনিক দিয়ে করব, কিন্তু আমরা এখানে গুণ করছি, তাহলে কত হবে? 93.75। দেখেন তাহলে কিভাবে করতে হয়। বিশেষ করে আগের অঙ্কটা তো এইভাবে আপনাকে না করলে আপনি বুঝবেন না, যার কারণে ওই 2টা থাকলে আমরা টেকনিক দিয়ে করবো 2টার। এখন এটা পার্থক্য নেন, দেখেন 6.25, উপরেরটা 6.25 কম, তাহলে যেহেতু বেজ 100 আছে, তাহলে এত % কম, তার মানে আমরা হ্রাসটা বুঝেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে খ, 6.25% কমানো হয়েছে। দেন আমরা এটা ছেড়ে এবার আবার পরেরটাতে গেলাম। পরের অঙ্ক, এই অঙ্কটা আবার করলাম। তাহলে দেখেন প্রথমে 10% বৃদ্ধি, তাহলে 100 ভাগের 10% বৃদ্ধি মানে হলো, তাহলে 110, 10 যোগ হয়ে গেছে, বৃদ্ধি হলে 10 যোগ 100 সাথে সবসময় বেজ 100, এটা 10% হ্রাস, তাহলে 100 ভাগের কত বলেন? 100 ভাগের 10% হ্রাস, 10 বিয়োগ করলে 90। তাহলে এবার 2টা শূন্য বাদ দেন,
তাহলে এখানে যদি 100টাও থাকে কোনো অসুবিধা নাই, তাহলে 100/99। ওই এক্স ওয়াই যে সূত্রটা, এফ সমান যে সূত্রটা বলেছি সেটা শুধুমাত্র দুইটার জন্য, তাহলে হলে 100/99। তাহলে তুলনা করেন, দেখেন 1% হ্রাস হলো, 1% হ্রাস, যেটা আপনি টেকনিক দিয়ে পেয়েছেন। তাহলে এটার স্ট্রেংথ হচ্ছে যতবার পরিবর্তন হোক কোনো অসুবিধা না, আপনার অঙ্ক হবেই। তার মানে এটা হবে তাহলে 1% হ্রাস। আমাদের অ্যান্সার হলো গ। আশা করি সবাই ধরতে পেরেছেন। আমরা দেখি পরের অঙ্ক আমাদের জন্য কি আছে। আবার দেখবেন, বারবার দেখবেন, বারবার দেখবেন, প্রশ্নের সাথে মিলিয়ে দেখবেন। প্রশ্ন তো আপনারা পেয়ে যাবেন। মূল কত আগে কত ছিল, এখন এই কনসেপ্টটা, মূল কত বা আগে কত ছিল। একটি সংখ্যার 20%-এর 80% যদি এত হয়, সংখ্যাটি কত? ভালো করে খেয়াল করেন। একটি সংখ্যার 20%-এর 80% যদি এত হয়, কয়টা কথা? একটা সংখ্যার, তাহলে এই সংখ্যাটা থাকবে 20%-এর, তার মানে 20% থাকবে। এরপর 80% এটা হবে। যদি এত হয়, হয় মানে সমান, মানে এটা হলো সমান। তাহলে করেন, সংখ্যাটাকে মনে করেন এক্স, এর 20%, তার মানে 100/20 এরপরে ইন্টু 80%, তাহলে 100/80 80 এটাকে লেখা হয়েছে 12.8। এই 12.8কে দশমিকটা কেটে যদি দিতে হয়, তাহলে নিচে একটা 10 লাগবে। ডান, আমাদের হিসাব শেষ। তাহলে উপরে নিচে শূন্য কেটে দেন, উপরে 2টা শূন্য আছে, নিচে তাহলে 2টা শূন্য কাটা। এরপরে আসেন, আমরা যদি এখন কাটাকাটি করি, এক লাইনে কাটাকাটি করা যায় উপরের সাথে। যদি উভয় পক্ষে কাটাকাটি করতে হয়, দুই পাশে যদি কাটাকাটি, উপরের সাথে উপরে, নিচের সাথে নিচে, উভয় পাশে কাটাকাটি করতে হলে উপরের সাথে উপরে, নিচের সাথে নিচে। তাহলে আমরা যদি 2 দ্বারা কেটে দিই উপরে উপরে, তাহলে হবে 64। আবার 2 দ্বারা যদি কেটে দিই, এখানে হবে 8। এখন নিচে নিচে একটু কাটাকাটি করা যায়। নিচে নিচে এই যে 10 দ্বারা যদি এটাকে কাটি, এটা 10 গুণ থাকলে এরকম করা যাবে। তাহলে x সমান ক্রস গুণন করেন, এই 10-এর সাথে 8 গুণ হয়ে এটা চলে আসলো 80%। 10-এর সাথে 8 গুণ হয়ে চলে আসলো 80। তাহলে সংখ্যাটি কত? x। তাহলে দেখেন, ওই যে আগে যেটা করেছি, একটু আগের অঙ্কগুলো যেটা করেছি সেটাই। একটি সংখ্যার 20%, তাহলে 20%, এখানে হ্রাস বৃদ্ধি নাই। এরপরে 100/80 80%। এরপরে 12.8কে লিখেছি 10/128, মানে দশমিক উপরে 1 ঘর শূন্য। তাহলে এরপর আমরা পরবর্তীতে চলে গেলাম, পরবর্তী অঙ্কটা চলে গেলাম। আব্দুস সবুর, আপনি কিছু একটা ভুল করেছেন মনে হয়, চেক করেন। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। নেক্সট আমাদের আছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, শেষে কোথায় গিয়ে ঠেকলো, ফাইনালটা কত? ফাইনালটা কত? এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ও দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? শেষ বিক্রয় মূল্য কত ছিল? তো আপনারা এটা অনেক নিয়মেই করতে পারবেন, কিন্তু আমি সিঙ্গেল স্টেপে দেখাবো। আপনারা অন্যান্য নিয়ম এড়িয়ে যাবেন না, আপনারা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবেন। প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরুটা জানি, শুরুটা ছিল 1200। আগেরটা কিন্তু শুরুটা জানতাম না, যার জন্য এক্স ধরে নিয়েছিলাম। এবার 15% লাভ, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। 15% লাভ মানে আমরা তো শুধু লাভ বের করছি না, আমরা শেষ বিক্রয় মূল্য বের করছি। তাহলে 15% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্যের জন্য 15 যোগ হয়ে যাবে। কত হয়ে যাবে? 15 যোগ। তাহলে এখানে আমাদের 115 আসলো, 115। ঠিক পরের অংশটাতে এবার 5% ক্ষতিতে, তার মানে 100 তো আছেই। এখন ক্ষতি যেহেতু, এখান থেকে 5 বিয়োগ হয়ে গেল। 5 বিয়োগ, কেন? আমি তো বিক্রয় মূল্যে যাচ্ছি, আমি তো লাভ ক্ষতি হিসাব করছি না। নেগেটিভ হবে না, উত্তর নেগেটিভ হলে হ্রাস। হ্যাঁ, উত্তর নেগেটিভ হলে হ্রাস, ঠিক বলেছেন ম্যারিয়ট স্কাই। এরপরে হলো আপনার এখানে 95 আসলো, 95। এখন এগুলা যেহেতু আমি কি কি যোগ করেছি সেটা বললাম, এগুলো আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন আমি কাটাকাটি করলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে বিসমিল্লাহ করে 2টা শূন্য কেটে দিলাম। পরে আমার এখানে যদি আমি 5 দ্বারা কাটি, তাহলে এখানে 19, আর এখানে 5 দ্বারা কাটলে হবে 20। এখন এটাকে যদি 4 দ্বারা কাটি, এখানে থাকবে 5, আর এটাকে যদি 4 দ্বারা কাটি, এখানে হবে 3।
আর এটাকে যদি 5 দ্বারা কাটি তাহলে এটাকে যদি 5 দ্বারা কাটি তাহলে এখানে 23। এখন একটা লম্বা ফিগার আসলো, প্রথমে এই দুইটা গুণ করে দেব, এই দুইটা গুণ করলে আসবে 69। 69 ইন্টু 19। তাহলে আমি প্রথমে দেখবো 9 নং 81 1 আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত তাহলে এগুলো অ্যান্সার হবে না, ক এবং গ অ্যান্সার হবে না, হয় অ্যান্সার খ না হয় ঘ। এখন আমার দুইটা এক থাকাতে আমি আটকে গেছি, যদি এক জায়গায় এক থাকতো কিন্তু আমার অ্যান্সার এখানে শেষ হয়ে যেত, গুণটা থেকে আমি বেঁচে যেতাম। এখন আমি একটা, আপনারা তো গুণ করতে পারবেন, গুণে অনেক ভালো, কিন্তু আমি গুণটা এইভাবে করতে আমার কনসেন্ট্রেশন বেশি লাগে বলে আমি 19কে একটু বিশ্লেষণ করলাম, 20 - 1 লিখলাম। তাহলে আমার এখানে আসবে 380 20 দ্বারা গুণ করার পর -69। তাহলে এইবার আমার অ্যান্সার সহজ হয়ে গেল, আমার ব্রেনের উপর চাপ কম পড়লো, যোগ বিয়োগের ডিজিট ওয়াইজ দেখা লাগে, এখানে আমার ডিজিট ওয়াইজ দেখা লাগলো না। কিন্তু আপনারা যারা এইটা অ্যাভয়েড করতে চান কোনো অসুবিধা নেই, অ্যাভয়েড করতে পারেন, আপনারা গুণটা নিজেরা করবেন। কিন্তু আমি টেকনিক কি বললাম সেটাও একটু খেয়াল করবেন, কারণ এটাতে আপনাদের এনরিচমেন্ট হবে। তাহলে অ্যান্সার হলো ঘ, অ্যান্সার হলো ঘ। ভেরি গুড, আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী কোশ্চেন, পরবর্তী অংশ, মাগনা দেয়নি আপনার প্রাপ্যটাই দিয়েছে। পরবর্তী অংশ, মাগনা দেয়নি আপনার প্রাপ্যটাই দিয়েছে, তার একটা উদাহরণ, তার একটা উদাহরণ। এই অঙ্কগুলো অনেকেই অনেক জটিল ভাবে করে, গাইড বই অনেক লম্বা লম্বা করে করে, কেন? কারণ আমরা টু দা পয়েন্ট ভাবতে পারি না। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে এই একটা কলার দাম কত? ভাই এই যে আপনাকে 2টা কলা বেশি দিল, এই 2টা কলা যে বেশি দিল এটা কি মাগনা দিছে? না, 2টার দাম বেশি দিছে আপনার ওই কমে যাওয়ার কারণে যে টাকাটা বেজেছে, দুইটার দাম এটা কোত্থেকে আসছে? 2টার আপনি টাকা দিয়েছেন, কেমনে দিয়েছেন? আপনি যে 12 টাকা দিয়েছেন, আপনি কলার দাম তো 20% কমে গেছে, তার মানে 12 টাকা খেলে আপনার যদি কলা যদি বেশি না নিতেন, আপনি যদি বলেন না ভাই আমার 2টা বেশি দরকার, আমার টাকা ফিরে দিতেন, তাহলে কিন্তু সে এই টাকাটা ফেরত দিত। কি কত ভাগের? 100 ভাগের কত? 20%, তাহলে এটা এত। তাহলে এখানে আপনারা পাবেন, যদি আপনারা কাটাকাটি করেন তাহলে 2.12 দ্বিগুণে তাহলে এত 240, তাহলে 240 100 টাকা কারণে 2 ঘর আগে দশমিক, তাহলে 2টার দাম যদি এত টাকা হয়, একটার দাম 1 এত টাকা। এটা অনেকে অনেক জটিল নিয়মে করে, কিন্তু আসলে আপনি যদি টু দা পয়েন্ট খেয়াল করেন, আপনারা এটার ব্যাপার হলো আপনাকে যে বেশি দিল সেটা কিন্তু আপনার বাইচে যাওয়ার টাকা থেকেই দিল, আপনাকে মাগনা দেওয়া হয়নি। কলার দাম 20% কমে গেছে, তাহলে যদি আপনি কলার সংখ্যা যদি না বাড়াতেন তাহলে আপনি 12 টাকার মধ্যে কিছু টাকা বেঁচে যেত। ওই বেঁচে যাওয়া কত টাকা বেঁচে যেত? 12 টাকার 20% টাকা বাঁচত। বেঁচে যাওয়ার টাকা থেকে কিন্তু আপনাকে 2টা কলা দেওয়া হচ্ছে। এই 2টা কলার দাম তাহলে 12 এর 100 ভাগের 20 ভাগ, তার মানে টাকায় প্রকাশ করলে 2 এত টাকা। তাহলে আমরা বলবো এটাকে একটার দাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.200, মানে 1 টাকা 20 পয়সা। তাহলে আমাদের অ্যান্সার ঘ চলে আসলো, আমাদের অ্যান্সার হলো ঘ। এরপরে আমাদের পরবর্তী আলোচনা ভ্যানচিত্রের ব্যাপার। যোগফলে বেশি কিন্তু মোটে কম, যোগফলে বেশি মোটে কম, যোগফলে বেশি মোটে কম, এই ব্যাপারটা কোন বিদ্যালয়ে গণিতে 75%, ইংরেজিতে 45% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে 30% শিক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন অকৃতকার্য হয়েছে? শতকরা কতজন অকৃতকার্য? ডেটা হলো কৃতকার্যের। হ্যাঁ, গণিতে এত, ইংলিশে এত, গণিতে পার্সেন্টটা আমরা বেশি দেখতে পাচ্ছি, ইংলিশে কম দেখতে পাচ্ছি। তাহলে বলছে শতকরা অকৃতকার্য কত? তাহলে শতকরার মধ্যেই থেকে গেছে, শতকরার মধ্যেই থেকে গেছে। তাহলে এইবার এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভ্যানচিত্র। এটা আমি দুইভাবে বুঝাবো, যদিও সময় আমি জানি একটু আমরা শেষের দিকে চলে আসি, কিন্তু আমি তারপরে সময়টা নেব, আমি আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমাদের একটা, এটা হলো আমাদের মোট, টোটাল বা মোট হলো কত পার্সেন্ট? মোট হলো 100%। এখন পরবর্তী গণিতেরটা বেশি দেখা যাচ্ছে, তাহলে এটা গণিত, ইংলিশে আমি ম্যাথ লিখলাম, কত? 75%। আচ্ছা,
এবার হলো আমার দ্বিতীয় অংশ এটা হলো কত? এটা হলো আমাদের কত পার্সেন্ট? ইংলিশ এটা হলো আমাদের এটা হলো আমাদের কত পার্সেন্ট? এটা হলো আমাদের 45%। তাহলে আমাদের উভয় বিষয়ে শতকরা কত জন? আমাদের এটা কিন্তু চাওয়া দরকার। এটা হলো উভয় বিষয়ের জায়গা, যেটা দুই অংশের মধ্যে আছে। দেখেন, যেটা দুইটার মধ্যে আছে একটু অন্যরকম, এটা এক রঙের, এটা আরেক রঙের, মাঝখানটা অন্যরকম, এটাই কিন্তু আমাদের দরকার। তাহলে এটাকে যদি আমরা x% বলি, তাহলে এটা হবে 75 - x। বিভিন্ন ভাবে করা যায়, আমি দরকার হলে ওইগুলো টাচ করব। এখানে হলো 45 - x, আর এখানে উভয় বিষয় অকৃতকার্য, সেটা হলো বাইরে 30। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, আমরা যদি এখন একটা ইকুয়েশন লিখি, আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে টোটাল যে 100%, সেটার ভাগগুলো হলো 100% সমান 75 - x প্রথমটা, পরে এটা প্লাস x প্লাস 45 - x প্লাস 30 প্লাস 30। তাহলে দেখেন x কাটা গেছে। আপনি এখানে এই এক্সটাকে, এই মাইনাস এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসেন, চলে আসবে x সমান। তাহলে আমি এই অংশটা একটু এখানে আবার করি, একটু মুছে করি, আমার এই অংশটা মুছে দিই। তাহলে আমি এখানে নিজেটা পাবো, সেটাকে আমি যদি এটাকে যদি আমি সিম্পলিফাই করি, অন্যভাবে করা যাবে। তাহলে আমার এখানে আসছে এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, ডান পাশে নিয়ে আসি, তাহলে x ইকুয়াল টু এই 75 আর এখানে 45, 75 আর 45-এ 75 আর 45-এ কত? 120, 120 আর 30-এ 150, আর ডান দিকের 100টা এই পাশে চলে যাবে। তাহলে আমরা পাবো কত? 50, 100 চলে গেল, তার মানে আমাদের হবে 50%। কত পার্সেন্ট? 75, 45 আর হলো উভয় বিষয়ে এত পার্সেন্ট কৃতকার্য হয়ে থাকে। শতকরা কত? একটুখানি ভুল হয়েছে। এটা তো 75, এটা হলো আমাদের 45, আসলে 30 অকৃতকার্যটা চেয়েছে। এটা হলো আমাদের কত? 30, এটা 30, তাহলে এটা হলো আমাদের 45, এখানে হলো আমাদের 15। এই দেখেন, বৃত্তের ভিতরে আপনি পেয়ে গেলেন। প্রথমে ডেটা লিখতে ভুল হয়েছিল। 75 আর 15, এখানে 75, চাইলে এটা নাও লিখতে পারেন, বিশ্লেষণ নাও করলে 75 আর 15 কত হয়? 75 আর 15 হলো 90। এই ভিতরে চলে গেছে 90, এটা হলো বৃত্তের ভিতরে 3 অংশে চলে গেছে 90। তাহলে বাইরে আছে অনলি 10%। তাহলে বাইরে আছে 10%, আমাদের অ্যান্সার হবে গ। এটাও আরো অন্যান্য নিয়মে করা যাবে, আমরা সেটা একটু পরের দিকে টাচ করব। তাহলে আমরা এর পরের স্লাইডে চলে আসি। কোন বিদ্যালয়ে গণিতে এত পার্সেন্ট, ইংরেজিতে এত পার্সেন্ট অকৃত। এখন মুখোমুখি করি, এই অঙ্কটাকে মুখোমুখি করি। দেখেন, আমরা 75, গণিতে 75 আর ইংরেজিতে 45, আমার সেকেন্ড নিয়ম, যোগ করে দিই। সাথে যে এখানে এত বেশি কৃতকার্য হয়েছে, এদেরকেও যোগ করে দিই। আচ্ছা, এদেরকে যোগ না, আগে তাহলে 110। কিন্তু ভাই 75% আর 45% যোগ করলাম, হয়ে গেল 110%। কিন্তু মানুষ তো হলো 100%, 110 আসলো কেন? ব্যাপারটা হলো যে ভ্যান চিত্রের মধ্যে আপনি খেয়াল করেছেন কিছু কমন আছে। এই অংশটাকে আমরা 75-এর সাথে একবার যোগ করছি, 45-এর সাথে যোগ করছি, তার মানে এটা দুইবার যোগ হয়েছে। এখন ঠিক করতে হলে একবার বিয়োগ দিতে হবে, তার মানে উভয় বিষয়ের কৃতকার্যকে একবার বিয়োগ দিতে হবে, 30-কে একবার বিয়োগ দিতে হবে। তো 90% হলো আসলে পাস করেছে, এক বা একাধিকে। তাহলে ফেল করেছে, তাহলে 10%, ফেল করেছে তাহলে আমাদের 10%। এবং এইভাবে অঙ্কটা বেশি সহজ। তাহলে আবার বলি, কোন বিদ্যালয়ে গণিতে 75, ইংরেজিতে 45, তাহলে যোগ করলে হয়ে যাবে 110। কিন্তু মানুষ তো 100%, 110% কেন হলো? কারণ হচ্ছে গণিতে যারা গণিতেও পাস করেছে,
এবং যারা ইংরেজিতে পাস করেছে তারা কিন্তু 2 বার যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই যোগফলটাকে ঠিক করতে গেলে এই জন্য আমাদের ইয়েটা ছিল মোটে কম যোগফল বেশি, যোগফল বেশি মোটে কম। হ্যাঁ, এখানে যোগফলটা বেশি, তাহলে মোটটা আরো কম হবে। কেন? কারণ এই যে যারা উভয় বিষয়ে পাস করেছে তাদের তো 2 বার যোগ করেছে, তাহলে এই জন্য একবার বাদ দিলাম, ঠিক করার জন্য একবার বাদ দিলাম। 2 বার যোগ হয়েছে, একবার বাদ দিলাম, তাহলে বিয়োগ দিলে 90 হচ্ছে। তা 90% আসলে এক বা একাধিক সাবজেক্টে পাস করেছে। তার মানে কোনো বিষয়ে পাস করে নাই হলো 10%, কোনো বিষয়ে পাস করে নাই হলো 10%। এটা থেকে এটা 120 হবে, এটা 120, তাহলে এটা বাদ দিলে 120 হবে। যোগফল 120, ঠিক করে নেন, যোগফল হলো 120। হ্যাঁ, যোগফল 120, যোগফল 120। হ্যাঁ, সাবরিন, তহুরা, জান্নাতুল, যোগফল 120। তাহলে 75 আর 45 যোগ করলে 120, 120 থেকে 30 বাদ। কেন বাদ? কারণ ওদেরকে 2 বার হিসাব করা হয়েছে। পরবর্তী অঙ্ক, কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 30 জন শিক্ষার্থী পাস করে থাকে, তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তাহলে প্রথমে আগের মতো যদি করি, আমি আগের মতোই যদি করি, তাহলে আমার ইংলিশের জন্য যে 70 এটা নিলাম, এটা কিন্তু পাস। এবং বাংলাতে যে আমার যেটা আছে 80, এটাও আমার পাস। তাহলে এটা যদি যোগ করে ফেলি তাহলে হলো আমার কত? এখানে যদি এটাকে যদি যোগ করে ফেলি তাহলে আমাদের এটা চলে আসে আমাদের 150। আমাদের কত চলে আসে? 150। কিন্তু ভাইয়া আমরা বলবো আমাদের তো আসলে এখানে কতজন? আমাদের তো মানুষ তো 150% না, এর উপরে কিন্তু আরো এরা তো ফেল। এই ফেলটাও যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 160, 160%। তাহলে আমাদের তো মানুষ হলো মাত্র 100%, তাহলে কেন এটা এত পার্সেন্ট আসলো? তার মানে হলো আমাদের যে এক্সট্রা অ্যামাউন্টটা সেটা কিন্তু দুইটাতে আছে। তার মানে 60% উভয় বিষয়ে পাস, 60% উভয় বিষয়ে পাস, 60% উভয় বিষয়ে পাস। 60% যদি উভয় বিষয়ে পাস হয়, তার মানে এই যে 300 জন শিক্ষার্থী পাস করেছে উভয় বিষয়ে, তার মানে 60% মানে হলো 300, 300। তাহলে এখানে ভাগ করে দিলে পাবেন 1%-এ। আপনি একেবারেই 60 দ্বারা ভাগ করে দেন তাহলে 5 জন, 300 জন, 1%-এ 5 জন। তাহলে আমাদের মোট শিক্ষার্থী হলো 100%, 100%-এ 500 জন। ভ্যান ডায়াগ্রামের চেয়ে এটা যদি আপনি বুঝেন খুব সহজ। এটা ভ্যান ডায়াগ্রামে যদি করেন এটা খুব সহজ। তাহলে আমি আবারও বলি, এটা আমি আবার একটু মুছে দিয়ে আবার বুঝাচ্ছি। প্রথমে এত পার্সেন্ট ইংরেজিতে পাস 70, পরে 80% বাংলায় পাস 80, 10% ফেল। এটা কিন্তু এটার সাথে মিশে নাই, 10 যোগ করলাম, তাহলে চলে আসলো 160%। এগুলা সবগুলো পার্সেন্ট। কিন্তু আমাদের মানুষ তো হলো 100%, মানুষ হলো মোট হলো 100%। তাহলে এই যে 160% হলো কেন? হওয়ার একমাত্র কারণ এটা ছিল ফেইল, এটা হলো ইংলিশ পাস, এটা হলো পাস, ইংলিশে পাস, এটা হলো বাংলায় পাস, বি পাস। এখন এরা ফেলটা কিন্তু কারোর সাথে মিলে নাই, কিন্তু ইংলিশ পাস এবং বাংলা পাস একটার সাথে মিক্স হয়ে একটা বোধ বিষয়ে পাস হয়ে গেছে। ওই বোধের কারণে যোগফলটা বেশি আসছে। ব্যবধানটা হলো 60%। এই 60%-এ যদি আমাদের কত হয় 300 হয়ে থাকে, তাহলে আমরা বলবো 1% সমান হলো আমাদের 5, এবং আমাদের মোট ছাত্রছাত্রী 100% মানে হলো 500। এখন আমরা ভ্যান ডায়াগ্রামটা যদি একটু দেখি, ভ্যান ডায়াগ্রাম আমি এটা মুছে দিলাম, ভ্যান ডায়াগ্রাম। এবার আসেন ভ্যান চিত্র। তাহলে এইটা হলো আমাদের কিসে পাস? এই ভ্যান চিত্রের মধ্যে পার্থক্য আছে, ভ্যান চিত্র অনেক জায়গায় লাগে বলে আমি দেখাচ্ছি। এটা হলো 70 ইংরেজি পাস,
এবারে বাংলায় পাস কত? বাংলায় পাস, এটা হলো বাংলায় পাস, এটা ইংলিশ পাস, এবং এটা পার্সেন্ট। মোটের উপর কিন্তু এটা মোটটা কিন্তু এখানে, এটা কিন্তু টোটালের জন্য একটা টি দিয়ে দিলাম। তাহলে এটা বাংলায় পাস হলো আমাদের 80%, বাংলায় পাস হলো 80%। তাহলে এরপরে হলো আমাদের এখানে আছে 10% হলো উভয় বিষয়ে ফেল, তার মানে 10টা এখানে। এখন যদি আমরা এখানে একটা এক্স ধরি, x%, তাহলে এটা তো একেবারেই পুরাটা 70 নিয়ে নিতে পারি, এটা পুরাটা একেবারে 70 নিতে পারি। তাহলে আমাদের 100 সমান হলো, আমি এখানে লিখে দিচ্ছি, 100 সমান হলো আমাদের একেবারে 70 নিলাম, ওখানে আর বিশ্লেষণ করলাম না। আর এই অংশ হলো 80 মাইনাস এক্স, 80 মাইনাস এক্স প্লাস 80 মাইনাস এক্স প্লাস এখানে আছে 10 প্লাস 10। এই সমীকরণটা বিশ্লেষণ করলে আপনি এক্স এর মান পাবেন 60%। তাহলে 60% কে রিলেট করবেন, 60% এ 300, তাহলে 1% এ 5 জন, এবং 100% এ পেয়ে যাবেন 500 জন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য। আমি তাহলে এবার আমরা গোছাই। ক্লাস শেষে করণীয়, ভালোভাবে বোঝা পর্যন্ত ক্লাস ভিডিওটি দেখুন, এবং আপনার আশেপাশে কারো বুঝতে অসুবিধা হলে তাকে বুঝতে সহযোগিতা করুন। বেশি বেশি শেয়ার এবং ওয়াচ পার্টি আয়োজন করুন। সবাই যেন এই ক্লাস থেকে উপকৃত হতে পারে, জন্য ক্লাসটির লিঙ্ক শেয়ার করুন, এবং আমার সবগুলো ক্লাস একসাথে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এবং সর্বশেষ কথা হলো, যাওয়ার আগে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসুন মায়া ছড়াই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।